class after complete provide you recorded class and PDF file as well. So you all know that this is our seventh free live class of this free course. And in this class, I'm going to talk about practical use of preposition as well as reading and conversation practice. প্রেপোজিশনকে কিভাবে যে কোনো বাক্যে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি এগুলো দেখাবো। যাদের প্রেপোজিশন সম্পর্কে ভালো কনসেপ্ট বা ধারণা নেই, আপনারা জানেন ইংলিশে যে কোনো বাক্য লিখতে গেলে বা বলতে গেলে অ্যাজ ইউজুয়াল প্রেপোজিশনের একটা ব্যবহার করতে হয়। তো এটার সঠিক ব্যবহার, সঠিক ইউজ, সঠিক প্লেস বা অবস্থান যদি আমরা না জানি, আমরা কখনোই একটা বাক্যকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো না। একটা বাক্যে যে ওয়ার্ডগুলো থাকে সেগুলো খাপছাড়া খাপছাড়া মনে হয়, সেগুলো পরিপূর্ণতা পায় না। এই জন্য প্রেপোজিশনের সঠিক ব্যবহারটা জানা দরকার। আপনি স্পিকিং ডেভেলপ করতে চান বা রাইটিং, প্রেপোজিশনের ব্যবহার না জানলে এই জায়গাগুলোতে আপনার একটা কনফিউশন, একটা দুর্বলতা থেকে যাবে। এরপরে দেখাবো কিভাবে ইংলিশে প্র্যাকটিক্যালি প্যাসেজ রিডিং করতে পারেন। আমরা অনেকেই ইংলিশে বিভিন্ন স্টোরি, ফিকশন, নন ফিকশন এগুলো রিড আউট করি, এগুলো পড়ি, বাট পড়ে তার অ্যাকচুয়াল মিনিংটা কি, অ্যাকচুয়াল অর্থ, সেন্স বা থটটা কি, কোন টেন্সে লেখা, ভার্বের ফর্ম, এগুলো আমরা বুঝতে পারি না। এটা প্রশ্ন নাকি নেগেটিভ ইন্ট্রোগেটিভ নাকি ডাব্লিউএইচ যুক্ত ইন্ট্রোগেটিভ, এবং সেটা হলে তার অর্থ কেমন হবে এগুলো বুঝি না। তো এই প্যাসেজটা আমি রিড আউট করাবো, আমি পড়বো, অ্যানালাইসিস করে দেখাবো। এটা হলে আপনার বেনিফিটটা কি, প্রচুর প্যাসেজ রিডিং করতে হয়। ল্যাঙ্গুয়েজ যদি প্রফেশনাল ডেভেলপ করতে চান, ছোট ছোট রুলস আর স্ট্রাকচার পরে কখনো ভাষা ডেভেলপ করা যায় না। এইটা করলে আপনি রাইটিং এর ফরমেশন বুঝতে পারবেন, যেটা বললাম, রিডিং স্পিড ডেভেলপ হবে, আপনার রিডিং স্পিডটা বাড়বে, নতুন ভোকাবুলারিকে ডেভেলপ করতে পারবেন, কোথায় ফ্রেজ, কোথায় ক্লজ, এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন, কন্ডিশনাল সেন্টেন্স, রিলেটিভস, প্রোনাউন সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পাবেন, ওভারঅল ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে বুঝতে পারবেন। এরপরে আমি একটা কনভারসেশন প্র্যাকটিস দেখাবো, অর্থাৎ আমরা যারা শুধুমাত্র টেন্স, মডাল, সেমিমডাল অর্থাৎ বিভিন্ন স্ট্রাকচার শিখে বসে থাকি, সেগুলোকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি না, সেটাকে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ ইউ অল নো দ্যাট আওয়ার মাদার টাং ইজ বাংলা, সো কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি সেই কথাগুলোকে সঠিক টেন্স মেনটেন করে, সঠিক অর্ডার মেনটেন করে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করতে পারি বা কনভার্ট করতে পারি, এই বিষয়গুলো দেখাবো, যেগুলো প্রিভিয়াস ক্লাসেও আমি দেখিয়েছি আপনাদের। সেই ধারাবাহিকতা মেনটেন করে আমি আজকেও একটা কনভারসেশন দেখাবো। তো লাস্ট পর্যন্ত থাকবেন, আশা করি সবকিছু অনেক ভালোভাবে নিতে পারবেন। তো প্রথমত আমাদের এই গ্রামেটিক্যাল টার্ম প্রেপোজিশন নিয়ে কথা বলি, যেহেতু একটু গ্রামেটিক্যাল টার্ম, বাট আমি যতটা পারা যায় সহজে বোঝানোর চেষ্টা করব। এবং যদি আপনারা লাস্ট পর্যন্ত থাকেন, আপনি বলতে বাধ্য হবেন যে এটা ছিল প্রেপোজিশনের উপর বেস্ট ক্লাস আমার কাছে, কারণ আমি সেইভাবেই এখানে যা কিছু আছে এর খুঁটিনাটি সবকিছু আপনাদেরকে বলবো। তো দেখেন, আর এটা একটা বড় টপিক প্রিপোজিশন, এটা তো আর একদিনে শেষ করা যায় না। তারপরে আপনারা যেহেতু ফ্রি ক্লাস করছেন, যেভাবে হোক আমি কাভার করার চেষ্টা করব। এটার উপর আমার ভাগ ভাগ করে ক্লাস মানে ইয়ে করা আছে, ইউটিউব চ্যানেলেও আপলোড করা আছে, বা আমার পেইড কোর্সের স্টুডেন্টদেরকে যখন আমি এটা পড়াই, এত বেশি একসঙ্গে পড়াই না কিন্তু, কারণ সেখানে তারা তোমার পেইড বেসে, তাদেরকে যতটুকু পড়াবো ততটুকুই যাতে নিতে পারে সেভাবেই পড়াই। বাট আপনারা ফ্রি ক্লাস করছেন, আপনি আজকে আছেন, কালকে থাকবেন না। বাট যদি, যেহেতু আজকে আপনি সময়টা দিচ্ছেন বা আছেন, সবগুলো বিষয় যদি জেনে যান, পরবর্তীতে নিজের মতো করে আপনি ডেভেলপ করতে পারবেন। এই জন্য আমি এই ফ্রি ক্লাসগুলো একটু লং টাইম ধরে হয় বা যতটা পারি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। বাট পেইড কোর্সে যারা আসছেন, ভর্তি হয়েছেন বা হবেন, পেইড কোর্স কিন্তু আরো ওয়েল এনভায়রনমেন্টে হবে। এখানে দেখেন আপনি একটু, আমি একটু দ্রুত কথা বলে যাই কারণ অনেকগুলো বিষয় আমাকে দেখাতে হয়। বাট পেইড কোর্সে এরকম হবে না, একদম ওয়েল এনভায়রনমেন্টে আরো ভালোভাবে সবগুলো বিষয় বুঝতে পারবেন। এবং প্রত্যেকটা স্টুডেন্টকে আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি টেক কেয়ার করে এটা করিয়ে থাকি। এটা আপনারা আসলেই বুঝতে পারবেন। তো দেখেন, আমাদের ক্লাস শুরু করি আমরা। তো এখানে প্রথমত প্রেপোজিশনের ডেফিনেশনটা কি সেটা দেখেন। বলছে প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্স বা বাক্যের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। অর্থাৎ প্রেপোজিশন বিষয়টা মূলত কি, এটা কি, অর্থাৎ দেখেন, বলছে এই প্রেপোজিশন একটা সেন্টেন্স বা বাক্যের অলংকার। মানে একটা ছেলেকে আপনি যদি কোট, বুট, শার্ট, টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে, একটা মেয়েকে হাতে চুড়ি, কানের দুল, নাকের নোলক, বিয়ের বউদের সাজায় না, নতুন বিয়ে করতে যাচ্ছে বউদের, বা সিনেমার নায়িকাদের বিভিন্ন অর্নামেন্ট দিয়ে সাজায় না, সাজালে দেখতে যেমন সুন্দর লাগে, একটা বাক্যে প্রেপোজিশনের ব্যবহার করলে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। প্রেপোজিশন একটা বাক্যকে গর্জিয়াস করে তোলে, ডেকোরেট করে, অলংকৃত করে, অর্নামেন্ট হিসাবে কাজ করে।
তো এই প্রেপোজিশনের সঠিক ব্যবহারটা আমাকে জানতে হবে। আপনাদের কারো মনে আছে কিনা, আমি প্রত্যেকটা ক্লাসে প্রথম দিকে যে ক্লাসগুলো নিয়েছিলাম বলছিলাম যে আমাদের ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে একটা কমন স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট, ইন দ্য প্লেস অফ সাবজেক্ট উই হ্যাভ টু ইউজ নাউন অর প্রোনাউন। এটা আমি বলছিলাম, এই নাউন প্রোনাউন গুলোকে এগুলো পার্ট অফ স্পিচ। আর এই প্রেপোজিশন জিনিসটা কি, এটা একটা পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ মানে কি, এটার উপরেও আমি দেখিয়েছিলাম সেকেন্ড ফ্রি লাইফ ক্লাসে। আচ্ছা সেটা বলছি। এরপর দেখেন ভার্ব, দেন এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গাটাতে অবজেক্ট, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস থাকে। এই যে একটা স্ট্রাকচার লিখলাম, আমি এইটার কথা আপনাদের বলছিলাম, আপনাদের মনে রাখার কথা যে ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য আপনি তৈরি করতে যান, মোস্ট অফ দ্য টাইম আপনাকে মেইনলি এইটা মেনটেন করতে হয়। এইটার উপর ডিপেন্ড করেই সমস্ত সেন্টেন্স বা বাক্য তৈরি হয়। এবং এই যে সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় নাউন প্রোনাউন দেন ভার্ব, এগুলো মূলত কি, এগুলো পার্ট অফ স্পিচ। অর্থাৎ আমি যখন একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতেছি, বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো থাকে, যে ওয়ার্ডগুলো থাকে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম হয়। সেই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে, এটা আইডেন্টিফাই করা শিখতে হয়। এই 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর প্রেপোজিশন একটা পার্ট অফ স্পিচ। এবং এই প্রেপোজিশনটা এই স্ট্রাকচারের ভিতর কোথায় বসে জানেন? এই যে সাবজেক্টে যে নাউন প্রোনাউন, অথবা এই যে অবজেক্টের স্থানে যে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বলছি, এগুলোকে বলা হয় সেন্টেন্স কম্পোনেন্ট, সেন্টেন্সের উপকরণ বা এলিমেন্ট। এই জায়গাটাতে আমাদের ওই নাউন আর প্রোনাউনই বসে মোস্ট অফ দ্য টাইম। অর্থাৎ সাবজেক্টেও নাউন প্রোনাউন থাকে, অবজেক্টে নাউন প্রোনাউন ছাড়াও অ্যাডজেক্টিভ বা অন্যান্য কিছু থাকতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম এই নাউন প্রোনাউন থাকে। ঠিক এই নাউন প্রোনাউনের পূর্বে, অর্থাৎ এইরকম একটা পজিশনে মূলত প্রেপোজিশনের অবস্থান। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। কোথায়? নাউন বা প্রোনাউনের পূর্বে যে ওয়ার্ডটা বসে সেইটাকেই আমি এখানে বলছি যে প্রেপোজিশন। বিশেষ করে এই অবজেক্টের স্থানে যে নাউন প্রোনাউন থাকে, যেমন দেখেন এই যে হি গোস টু স্কুল, এই যে স্কুল এটা একটা নাউন অ্যাজ এ ওয়ার্ড, দেন এর আগে টু। উই লিভ অন রাইস, এই যে রাইস এর আগে অন। I come from UK. UK means United Kingdom. That is noun, a name of a country. এর আগে from. So এই to, on বা from এগুলো আমাদের প্রেপোজিশন। এখন একটু বোঝার চেষ্টা করেন, এই যে স্ট্রাকচারের কথা বললাম, এই স্ট্রাকচারে প্রেপোজিশনের অবস্থানটা কোথায় আপনারা বুঝতে পারলেন, যে নাউন বা প্রোনাউনের আগে, ভার্বের পরে, এরকম পজিশনেই মেইনলি প্রেপোজিশনটা বসে। এখন এই প্রেপোজিশনের অ্যাকচুয়াল কোনো অর্থ হয় না, অ্যাকচুয়াল কোনো মিনিং হয় না। এখানে অনেকগুলো প্রেপোজিশনের ব্যবহার দেওয়া আছে, দেখেন 30টা প্রেপোজিশনের ডিটেলস ব্যবহার দেওয়া আছে। এবং এগুলো কিন্তু যে যত বেশি প্র্যাকটিস করতে পারে বা মুখস্থ রাখতে পারে, সে তত দ্রুত এটাকে ডেভেলপ করতে পারে। কিন্তু আমি আপনাদের যেটা দেখাবো, এই প্রেপোজিশনাল যে ওয়ার্ডগুলো, যে শব্দগুলো, এগুলোর অ্যাকচুয়াল মিনিংটা কি, অ্যাকচুয়াল অর্থটা কি, তার উপরে আমি একটা প্রেপোজিশনস ডিকশনারি তৈরি করেছি। এইটা আমি আপনাদের একটু বোঝাবো। অর্থাৎ এটার এই ওয়ার্ডগুলো নির্দিষ্ট করে কোনো মিনিং হয় না, বাট মেইনলি যে অর্থ বা যে মিনিংটা এরা প্রোভাইড করে, সেইভাবেই আমি একটা ফাইল এখানে তৈরি করেছি। এটা আপনারা আগে একটু দেখেন এই পিডিএফটা, দেন আমি এটা ডিটেলস ব্যবহার নিয়েও কথা বলবো। বাট এইটা দেখলে এর পরের যেটা আছে, এই যে 30টা প্রেপোজিশনের ব্যবহার, এটা বোঝা একদম পানির মতো সহজ হয়ে যাবে, অনেক ইজি লাগবে। আমি আগে এই জায়গা থেকে একটু বুঝাই, সবাই একটু মনোযোগ দিবেন যারা সঠিকভাবে সেন্টেন্স বা বাক্যে প্রেপোজিশনের ব্যবহার করতে পারেন না। দেখেন কিভাবে এটা করতে হয় বা করতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। টু, এই টু কোথায় বসে? নির্দিষ্ট দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে টু এর ব্যবহার হয়। এটা মোস্ট ইউজফুল একটা প্রেপোজিশনাল ওয়ার্ড, রাইট? কোনো একটা দিকে যাওয়া বোঝাতে, আসা বোঝাতে, বা কোনো ব্যক্তির কাছে বা কারো প্রতি বা পর্যন্ত বোঝাতে এখানে বলছে যে টু এর ব্যবহার হয়। যেমন আমি যদি বলি হি ইজ গোয়িং টু মার্কেট, এর মানে হচ্ছে যে সে বাজারে যাচ্ছে, ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। এই টু শব্দটা কি? একটা প্রেপোজিশন। বা হি কামস টু মি, সে আমার কাছে আসে। কোনো ব্যক্তির কাছে, কারো প্রতি বা পর্যন্ত বোঝাতেও টু বসে। এখন দেখেন, এই যে কোনো একটা দিকে যাওয়া বোঝাতে টু প্রেপোজিশনের ব্যবহার হচ্ছে, এটা কিন্তু নির্দিষ্ট কোনো দিকে, সার্টেইন একটা ডেস্টিনেশনকে ইন্ডিকেট করে। এই জায়গাটাতে আমি আবার আসবো, কিন্তু এর পরে আরেকটা প্রেপোজিশন আছে, এইটা একটু দেখেন। একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করতে হয়। দেখেন এখানে বলছে টুয়ার্ডস। টুয়ার্ডস মানে কি? অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে বা লক্ষ্য অর্জন করা বোঝাতে টুয়ার্ডস প্রেপোজিশনের ব্যবহার হয়। অর্থাৎ এটা অনেকের কাছে আনফ্যামিলিয়ার লাগতে পারে, বাট এটাও একটা প্রেপোজিশন, কোনো নির্দিষ্ট দিককে ইন্ডিকেট করে না। যেমন আমি যদি বলি যে আমি বাজারের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, অর্থাৎ দিকে বোঝায়, বাট আনসার্টেন ডেস্টিনেশন। সেটা কেমন জানেন? মনে করেন আজকে সারাদিন আপনি বাড়িতে ঘুমায় আছেন, সারাদিন কোনো কাজ নেই আপনার,
এখন সন্ধ্যার দিকে বা বিকালে আপনার আর বাসায় বসে থাকতে ভালো লাগছে না, আপনার মনে হচ্ছে যে আমি যদি একটু লোকজনের সাথে কথা বলতাম বা বাইরে ঘুরে আসতাম, সেটা মনে হয় আমার জন্য বেটার হতো বা ভালো হতো, মনটা ভালো হয়ে যেত। সারাদিন একা একা ঘরে শুয়ে আছি, বসে আছি, ভালো লাগে না। তাহলে দেখেন, এই জায়গাটায় বোঝেন, আপনার বাড়ির পাশে একটা খেলার মাঠ আছে বা একটা পার্ক আছে, একটা বাজার আছে, আপনি সেখানে একটু যেতে চান। তো এখন আপনি যদি বলেন আপনার আম্মুকে বা আপনার আব্বুকে যে মা, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, বা আপনার আব্বুকে বলছেন আব্বু আমি একটু পার্কের দিকে যাচ্ছি, বা আমি একটু খেলার মাঠের দিকে যাচ্ছি, অর্থাৎ আপনার বাসায় বসে থাকতে ভালো লাগছে না, তাই আপনি বের হচ্ছেন। প্র্যাকটিক্যালি বুঝবেন, যে কোনো ভাষা শিখতে গেলে প্র্যাকটিক্যালি শিখতে হয়। এই যে যা আমি দেখাচ্ছি, টু মানে দিকে, টুয়ার্ডস মানে অনির্দিষ্ট দিকে, অ্যাট মানে স্থান বা সময়, এগুলো আপনি যে কোনো বইতে পড়েন, পড়তে যান, আপনি পড়তে পারবেন, যে কোনো বইতে আপনি পাবেন। পেলে কি হবে, আপনি ওই পরপর পড়ে যাবেন, বাংলাও পড়বেন, ইংলিশও পড়বেন, কিন্তু অ্যাকচুয়াল মিনিংটা কি, প্র্যাকটিক্যাল সেন্সটা কি, এইটা আপনি কি বুঝতে পারবেন? আপনি, আমি যদি বলি যে আজকে প্রিপজিশনের চ্যাপ্টার পড়ে আসেন, আপনি পড়লেন, কি পড়বেন? অ্যাট, স্থান বা সময় বোঝাতে অ্যাট বসে, ইন মাস বা বছরের আগে ইন বসে, অ্যাবাউট মানে সম্পর্কে, বিটুইন মানে দুইজন ব্যক্তির মধ্যে, জাস্ট এইভাবে আপনি পড়ে যাবেন। বাট অ্যাকচুয়াল জিনিসটা কি, অ্যাকচুয়ালি সেটা কোন কনটেক্সটে ব্যবহৃত হয়, এইটা কিন্তু আমরা বুঝি না বই পড়ে। এই লাইভ ক্লাস করার বেনিফিট সেইটাই। এই যে আমি একটা প্রেপোজিশনকে এত ডিটেলসে বলছি, এটা এই লাইভ ক্লাস করার বেনিফিট আপনার এই জিনিসটাই, যে প্র্যাকটিক্যাল কনটেক্সটকে আপনি বুঝতে পারবেন। এটা না বুঝলে তো ভাষা শিখতে পারবেন না। তো কি বলছে, টুয়ার্ডস মানে কি, কি বললাম, আপনি বাসায় শুয়ে আছেন, আপনার ভালো লাগতেছে না, আপনার মাকে বলছেন আমি একটু মাঠের দিকে যাচ্ছি, আমি একটু বাজারের দিকে যাচ্ছি। তো আপনি আপনার মাকে কি বলছেন, যে আই এম গোয়িং টুয়ার্ডস ফিল্ড, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, আই অ্যাম গোয়িং টুয়ার্ডস ফিল্ড, অর্থাৎ আমি মাঠের দিকে যাচ্ছি। এর মানে হচ্ছে কি, আপনার বাসায় ভালো লাগছে না, তাই আপনি যাচ্ছেন। অর্থাৎ আপনি ঠিক মাঠ পর্যন্ত যাবেন কিনা এটা আপনি জানেন না বা বলতে পারেন না। আপনি যেতেও পারেন, মাঝপথে ফিরেও আসতে পারেন। বাজার পর্যন্ত যাবেন কিনা এটা আপনার শিওর না, আপনার ভালো লাগছে না তাই আপনি বের হয়েছেন। বাজার পর্যন্ত যেতেও পারেন, নাও পারেন, ফিরেও আসতে পারেন মাঝপথে। অর্থাৎ আপনার এই যাওয়ার যে ডেস্টিনেশন, যে গন্তব্য, এটা নির্দিষ্ট না, এটা আনসার্টেইন। তো কোনো একটা দিকে যাওয়া বোঝাতে মূলত টু প্রেপোজিশনের ব্যবহার হয়, যদি সেটা নির্দিষ্ট কোনো দিক থাকে। এই দেখেন, নির্দিষ্ট। আর যদি সেই দিকটা অনির্দিষ্ট থাকে, আনসার্টেইন থাকে, তাহলে টুয়ার্ডস বসে। এটা কি আপনারা বুঝতে পেরেছেন? আমি কি ক্লিয়ার করতে পারছি জায়গাটা, কি বললাম? এগুলোর আরো ব্যবহার আছে, আমি দেখাবো, বাট মেইন যে ইউজটা সেটা নিয়ে কথা বলছি। কথা শোনা যায় ক্লিয়ার? আমার কথাগুলো ইয়েস আপনার? স্যার। জি স্যার, শোনা যায়। বুঝলেন? জি। আচ্ছা, ঠিক আছে। আর দেখি জুমে যারা আছেন, আপনার কাছ থেকে আজকে শোনাই হলো না আমার, যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। এই যে গুগল মিটে যারা আছেন, কথাগুলো শোনা যাচ্ছে? ক্লিয়ার বোঝা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি জি, স্যার শোনা ওকে, যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, একটু ওয়েট করেন, আমরা তাহলে এরপরে দেখি। এরপর হচ্ছে যে কোনটা আছে, অ্যাট। অ্যাটের ব্যবহারটা কোথায় হয় দেখেন, বলছে স্থান বা সময় বোঝাতে বা নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাটের ব্যবহার হয়। নির্দিষ্ট সময় মানে কি, সার্টেইন একটা টাইম, অর্থাৎ মেইনলি ঘড়ির কাঁটার আগে অ্যাট বসে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, যেমন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমি যদি বলি আজ রাত 10টায় আমি আপনাদের ক্লাস নিব, এটা ইংলিশে কি হবে, যে আই উইল টেক, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই উইল টেক ইউর ক্লাস, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট অ্যাট 10 p.m, 10 p.m। এই যে সার্টেইন টাইমের আগে জাস্ট অ্যাট প্রিপোজিশন বসে। সে সকাল 9টায় ইউনিভার্সিটিতে যায়, হি গোজ টু ইউনিভার্সিটি অ্যাট 9 a.m। আরেকটা কি বলছে, স্থান, দুটো জায়গায় অ্যাট বসে, একটা হচ্ছে মেইনলি দুই জায়গায়। একটা হচ্ছে কি, যে সময়ের আগে সার্টেইন টাইম বা ঘড়ির কাঁটা, আর একটা হচ্ছে জায়গা। এই জায়গাটা তুলনামূলক ছোট জায়গা হতে হয়, মূলত জায়গা বোঝানোর জন্য, যে কোনো প্লেসকে ইন্ডিকেট করার জন্য আমার অ্যাট এবং ইন এই দুইটা প্রেপোজিশন বসে। তো তুলনামূলক বড় জায়গার আগে ইন বসে এবং ছোট জায়গার আগে অ্যাট বসে। আমি যদি বলি সে ঢাকায় বাস করে, হি লিভ ইন ঢাকা, কিন্তু আমি যদি বলি সে বাংলাদেশের ঢাকায় বাস করে, যদি দুইটা জায়গাকে আপনি মেনশন করেন, তখন কিন্তু বাংলাদেশ বড়, ঢাকাটা ছোট। তখন আপনি বলতে পারেন হি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। এইভাবে দুইটা জায়গাকে কম্পেয়ার করা থাকলে বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাট। ইভেন যে কোনো প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, অফিস, কোর্ট, হ্যাঁ, এই সমস্ত যে প্লেসগুলো আছে, যে জায়গাগুলো আছে, তার আগেও অ্যাট প্রেপোজিশন ইউজ করতে হয়।
আমি আরো বোঝাচ্ছি। এরপর দেখেন ইন, এটার ব্যবহার কোথায় হচ্ছে? বলছে এটা একটা পাওয়ারফুল প্রেপোজিশন, এর অনেকগুলো ব্যবহার আছে। দেখেন, মাস বা বছর, কোনো বড় স্থান, কোনো ভাষা বা বিষয় বা কোনো কিছুর মধ্যে ভিতরে বোঝাতে ইন প্রেপোজিশন বসে। মাস বা বছর বলতে কি, মান্থ অর ইয়ার্স। যেমন আমি যদি বলি সে 1995 সালে জন্মগ্রহণ করেছিল, হি ওয়াজ বর্ন ইন 1995, এই যে সার্টেইন যে ইয়ার্স, এর আগে আমার ইন প্রেপোজিশন বসে। এছাড়াও এই ইনের আরেকটা ব্যবহার আমি বলি। দেখেন, আমি যদি বলি সে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল, ইংলিশটা কি হয়? হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি। অর্থাৎ আমার এই মাস অথবা বছর, মনে রাখবেন মাস অথবা বছর, এর আগে ইন বসে। এছাড়া ভাষা বা বিষয়, ভাষা বলতে আমি ইংরেজিতে কথা বলি, আই স্পিক ইন ইংলিশ, ইংরেজিতে, এইটার আগে অর্থাৎ এই ভাষা এইটার আগে আমাকে ইন ইউজ করতে হবে। বা যে কোনো সাবজেক্টের আগে, হ্যাঁ, আমি যদি বলি যে সে বাংলায় অনার্স পড়তেছে, এই দেখেন আমরা এই বিষয়গুলো কিন্তু অনেকেই ডিসক্রাইব করতে পারি না। বা সে বাংলা একটা কবিতা লিখেছে, হি রোট আ পোয়েম ইন বেঙ্গলি, সে বাংলা একটা কবিতা লিখেছে, হি রোট এ পোয়েম, লিখেছিল, রাইট এ পাস ফ্রম রোট ইন বেঙ্গলি। একটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন, আমরা আমাদের অনেকের বিভিন্ন প্রেজেন্টেশন বা বিভিন্ন ভাইবাতে আমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে ইংলিশে ডিসক্রাইব করতে হয়, হয় না? মনে করেন আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, আপনি ইডেন মহিলা কলেজে পড়েন, বা অনেকেই পড়াশোনা কমপ্লিট করেছেন, একটা অফিসে জবের জন্য গেছেন। আপনাকে যদি আপনার বস বা ম্যানেজার যে থাকে, বা আপনারা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে রানিং পড়ছেন, স্টিল নাও ইউ আর স্টাডিং দেয়ার, সো বিভিন্ন ভাইবা ফেস করতে হয় না টিচার্সদের সামনে? অনেকেই বলে যে প্লিজ টেল মি অ্যাবাউট ইউর সেলফ, এবং সেখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে বলতে হয়, হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন, হোয়ার আর ইউ স্টাডিং নাও, ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি রাইট নাও। এই কথাগুলো আপনি ইংলিশে অ্যান্সার করতে পারেন। মনে করেন আমি যদি এই কথাটা বলি যে আমি এই বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টে অনার্স করতেছি বা অনার্স পড়তেছি, বা এই বিশ্ববিদ্যালয়ে এই কলেজে এই সাবজেক্টে আমি মাস্টার্স পড়তেছি, এই কথাটা ইংলিশে কিভাবে আপনি বলবেন? এটা অনেকেই সঠিকভাবে এই প্রেপোজিশনের ব্যবহার করতে পারে না, বা করতে না পারার কারণে বলতে পারে না, গ্রামাটিক্যালি মিস্টেক হয়। আমি যদি বলি যে আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স পড়তেছি, ইংলিশ কি? অনেকে বলবে, দেখবেন, আই এম স্টাডিং ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ কুমিল্লা, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ ঢাকা, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ রাজশাহী। আমরা এইভাবে কথা বলি, এখানে আমাদের কিন্তু ওই প্রেপোজিশনের সঠিক মানে ব্যবহার নেই, এবং সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো একটার সাথে একটা কানেক্টেড নেই, অনেকে এটা বলতে পারে না। যারা পাশ করে বের হয়েছেন, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন ইংলিশ, ইন বাংলা, ইন ইকোনমিক্স, ইন পলিটিক্যাল সায়েন্স, ফ্রম ড্যাশ কলেজ, ফ্রম ড্যাশ ইউনিভার্সিটি, এরকম আমরা বলি, বলি না? তো দেখেন, যদি কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করেন, সেটা আপনি কিভাবে ডিসক্রাইব করছেন? যে আই হ্যাভ কমপ্লিটেড, আমি কমপ্লিট করেছি, আই হ্যাভ কমপ্লিটেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখলাম মাই গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন। হ্যাঁ, গ্রাজুয়েশন। এবার যে কোনো সাবজেক্টের নাম যখন আপনি মেনশন করবেন, সেই সাবজেক্টের আগে ইন প্রেপোজিশন বসাবেন। মনে করেন আপনি পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছেন, সো আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন POLITICAL, ইন পলিটিক্যাল সায়েন্স, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন পলিটিক্যাল সায়েন্স। এবার যে জায়গা থেকে আপনি পড়ছেন, মনে করেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ছেন, তাহলে ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা, যেহেতু এই জায়গাটা থেকে আপনি পড়ে বের হয়েছেন, পড়াশোনা কমপ্লিট, তাহলে আপনি এখানে ফ্রম এর ব্যবহার করবেন, হতে বা থেকে আপনার বিচ্যুতি বোঝায় ফ্রম ব্যবহার করবেন, এটা একটা কারেক্ট সেন্টেন্স। হ্যাঁ, এই সেন্টেন্সটা আমি মনে করেন লিখলাম। কিন্তু যারা যারা স্টিল নাও পড়াশোনা করতেছেন, যারা স্টিল নাও কোন একটা জায়গায়, এখানে আপনি এই গ্রাজুয়েশন না বলে আপনি এটাও বলতে পারেন যে আই হ্যাভ কমপ্লিটেড মাই ব্যাচেলর ডিগ্রি, ডিগ্রি ইন পলিটিক্যাল সায়েন্স, এরকম আপনি কিন্তু সাবজেক্টের নাম আপনাকে মেনশন করতে হবে, ঠিক আছে? ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা। আচ্ছা, যাই হোক, এবার আমি যদি বলি মানে যারা স্টিল নাও পড়াশোনা করছেন কোন একটা জায়গায়, আপনি কিভাবে ডিসক্রাইব করবেন আপনার টিচারের সামনে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করতেছি, অধ্যয়ন করতেছি, অনার্স করতেছি বা মাস্টার্স করতেছি, এইটা কিভাবে বলবেন? এটা আমরা অনেকেই বলতে পারি না। আমরা বলি যে আই স্টাডি বা আই এম স্টাডিং পলিটিক্যাল সায়েন্স, ঢাকা কলেজ, এরকম বলি।
বা অফ ঢাকা কলেজ, অথবা আমরা এরকম বলি, দেখেন, আই অ্যাম স্টাডিং পলিটিক্যাল সায়েন্স, অথবা আই এম স্টাডিং ইংলিশ, আই এম স্টাডিং বাংলা। হ্যাঁ, এবার আমরা বলি যে ডিপার্টমেন্ট অফ ঢাকা, ডিপার্টমেন্ট অফ বা কি বলবো, এখানে আপনারা কি বলেন আমি জানি না, তো অফ ঢাকা কলেজ এরকম আমরা বলি, কিন্তু এইগুলো হচ্ছে কারেক্ট সেন্টেন্স না। এখানে কারেক্ট সেন্টেন্স না কেন? বা আপনি এখানে মনে করেন অ্যাট ঢাকা কলেজ দিলেন, বা অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা দিলেন, প্রতিষ্ঠানের নামের আগে অ্যাট বসে, ইউনিভার্সিটি অফ ঢাকা মনে করেন এটা দিলেন। এটা দিলেও এগুলো কারেক্ট হয় না অনেক ক্ষেত্রে। কেন জানেন? কারণ সব দেশের এডুকেশনাল সিস্টেম বা লেভেলটা সেম থাকে না। মনে করেন বিদেশি কারোর সাথে আপনি কমিউনিকেশন করছেন, বাইরের কোন একটা কান্ট্রির একজন আপনাকে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন জিজ্ঞাসা করছে যে হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখন আপনি যদি বলেন আই এম স্টাডিং ইংলিশ অ্যাট ঢাকা কলেজ, সে কি বুঝতে পারবে যে আপনি ঢাকা কলেজে ইংলিশ পড়ছেন? তো আপনি ইন্টারে পড়ছেন না অনার্সে পড়ছেন না মাস্টার্সে পড়ছেন? কি বললাম বলেন তো? আপনি এই কথাটা বলছেন যে আই এম স্টাডিং ইংলিশ, কথাটা বলছেন আই এম স্টাডিং ইংলিশ অ্যাট ঢাকা কলেজ, ঢাকা কলেজ। আপনি মনে করেন এই কথাটা বললেন, এখন সে কি বুঝতে পারবে ঢাকা কলেজে ইন্টারও আছে, অনার্সও আছে, মাস্টার্সও আছে, এখন আপনি কোনটায় পড়তেছেন? এই জন্য আপনার এই এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে যখন আপনি ডেসক্রাইব করবেন, যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, ন্যাশনাল হোক, প্রাইভেট হোক, পাবলিক হোক, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এক একটা প্রোগ্রামের আন্ডারে থাকে। এই প্রোগ্রামগুলোর নাম মেনশন করবেন, তাহলে যে কোনো দেশের যে কেউ বুঝতে পারবে যে আপনি ঠিক কোন স্তরে আছেন, কোন লেভেলে আছেন আপনার শিক্ষার। অর্থাৎ এইখানে ইংলিশ বলার আগে আপনি যদি এইভাবে কথাটা বলেন যে আই এম স্টাডিং BA, ব্যাচেলর অফ আর্টস, না এই ইংলিশ সাবজেক্টটা কোন প্রোগ্রামের ভিতর পড়ে? বি এর ভিতর পড়ে। সো BA, দেন অনার্স, আপনি এরকম বললেন যে আই এম স্টাডিং BA অনার্স। এইবার আপনি বলেন যে ইন ইংলিশ, সাবজেক্টের আগে ইন বসাবেন, আই এম স্টাডিং BA অনার্স ইন ইংলিশ অ্যাট ঢাকা কলেজ, দ্যাট ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। অথবা আপনি যদি মাস্টার্স করেন তাহলে MA, হ্যাঁ, দেন আপনি বলেন ইন ইংলিশ অ্যাট ঢাকা কলেজ। এইভাবে যদি আপনারা কথাগুলো বলেন তাহলে সেটা বেশি ভালো শোনায়, সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। আই এম স্টাডিং ব্যাচেলার ডিগ্রি, এটা আপনি বলতে পারেন। কিন্তু দেখেন, প্রোগ্রামের নামটা মেনশন করলে ভালো হয়। এখানে যদি পলিটিক্যাল সায়েন্স হয়, আমি যদি বলি যে সে বা আমি পলিটিক্যাল সায়েন্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, তাহলে আমি কিভাবে বলবো? এখানে আই অ্যাম স্টাডিং, আই এম STUDYING। এবার এই পলিটিক্যাল সায়েন্সটা কোন প্রোগ্রামের আন্ডারে আছে? এটা হচ্ছে BSc, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্সের ভিতর যায়। যদি আপনার মার্কেটিং হয়, BBA, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। যদি মাস্টার্স হয়, MBA। সো এইভাবে এই প্রোগ্রামগুলোকে আপনি মেনশন করেন। সো আই এম স্টাডিং BSc, BSc, হ্যাঁ, এরপরে কি বলেন? অনার্স। হ্যাঁ, এবার আপনি ওই সাবজেক্টের নামটা মেনশন করেন, যে BSc তো ইকোনমিক্সও আছে, আছে না? তো আই এম স্টাডিং, SONOUR, আই এম স্টাডিং BSc অনার্স ইন পলিটিক্যাল সায়েন্স। এবার আপনি ইন পলিটিক্যাল সায়েন্স, এবার আপনি বলেন যে অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, যে কোনো একটা ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান, এগুলো নামের আগে এই অ্যাট প্রেপোজিশন বসে, এগুলো আমরা অনেকে বসাই না, বুঝি না। তো এইটা হচ্ছে আমার কারেক্ট সেন্টেন্স। হ্যাঁ, কিন্তু যদি একটা জায়গা থেকে আপনি পাশ করে বের বের হয়ে যান, কমপ্লিট করে যান গ্রাজুয়েশন, তখন আর অ্যাট বলবেন না, তখন ফ্রমের ব্যবহার করবেন, কারণ ওটা হয়ে গেছে। ওই জায়গা থেকে আপনি চলে আসছেন, থেকে, হতে, বিচ্যুতি বোঝাতে এখানে ফ্রম বসবে। বাট স্টিল নাও আপনি কোনো একটা জায়গায় পড়াশোনা করছেন, এখানে অ্যাট বসাতে হয় প্রতিষ্ঠানের আগে। আরেকটা কি বললাম? এই যে পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যে কোনো সাবজেক্ট, সাবজেক্টের নামের আগে ইন বসাবেন। আর যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেই সাবজেক্ট যে কোনো একটা প্রোগ্রামের আন্ডারে থাকে, সেই প্রোগ্রামের নামটা মেনশন করবেন। তাহলে যে কোনো দেশের যে কেউ বা আপনি ঠিক কোন লেভেলে, কোন স্তরে আছেন পড়াশোনার, সে বুঝতে পারবে। এটা করতে হয়। একটু বলে রাখলাম আপনাদের, দেখাচ্ছি প্রেপোজিশনের ব্যবহার, বাট এখানে চলে আসলাম। এই বিষয়গুলো কেউ বলবে না ওইভাবে, কেউ দেখাবে না। আরেকটা জিনিস দেখাই, দেখবেন, যেটা আপনারা হয়তো আগে কখনো জানেন না বা জানতেন না, জানেননি, দেখবেন কি, এই দেখেন, এইখানে আমি একটা সেন্টেন্স লিখছি না যে হি ওয়াজ বর্ন ইন 1995, হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি।
এই যে ওয়াজ বর্ন আমি কেন লিখলাম কেউ বলতে পারেন? ওয়াজ ওয়ার এর পরে আমরা জানি ভার্বের সঙ্গে আইএনজি বসে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আমি লিখছি। তো ওয়াজ ওয়ার এর পরে ভি থ্রি এবং পাস্ট ইনডিফিনিট, এটা কখন হতে পারে? যখন কোনো বাক্য প্যাসিভ ভয়েসে হয়। প্যাসিভ পাস্ট ইনডিফিনিটের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি। কিন্তু এই বাক্যগুলো দেখে কি কোনোভাবে প্যাসিভ মনে হচ্ছে? এখানে কোনো বাই মি, বাই হিম, বাই হার আছে? সাবজেক্ট অ্যাক্টিভ না, সে জন্মগ্রহণ করেছে। তাহলে আমি এটা কেন লিখলাম? আমি যদি বলি, দেখেন এই জিনিসটা কেমন হয় জানেন? যে কোনো কবি, যে কোনো লেখক, যে কোনো সাহিত্যিক, এদের জন্মসাল আমাদের কিন্তু ইংলিশে ডেসক্রাইব করতে হয়, বর্ণনা করতে হয়, বলতে হয়। বিভিন্ন বিসিএস এর কোশ্চেনে আসে, বা যারা বিভিন্ন সাবজেক্টে পড়াশুনো করেন, বিভিন্ন মানুষের জন্মসাল ডেসক্রাইব করতে হয় না? হয়। তো এই জন্মসালগুলো, ইভেন নিজের জন্মসালও, আই ওয়াজ বর্ন, ওয়াজ প্লাস ভি থ্রি, অর্থাৎ বিয়ার মানে জন্মগ্রহণ করার পাস্ট পার্টিসিপল বর্ন, এটা ইউজ করতে হয়। তো এই ওয়াজ বর্ন হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার। তো কেন আমরা এই প্যাসিভ ইউজ করি জানেন? কারণ একটা ব্যক্তি, একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, ওই জন্ম নেওয়ার সময় তার মা তাকে জন্ম দেয়। সে কিন্তু কোনো কাজ করে না, ওই সাবজেক্টটা কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, তাকে জন্ম দেওয়া হয়, তার মায়ের থেকে সে আসে। তার মানে ওই লোকটা যখন জন্ম নিচ্ছে সে ইনঅ্যাক্টিভ। অর্থাৎ এই সেন্টেন্সগুলো দেখলে আপনার মনে হবে না যেগুলো ইনঅ্যাক্টিভ, এগুলো প্যাসিভ, বাট এগুলো রিয়েলি প্যাসিভ। এই জন্যই এই ওয়াজ প্লাস ভি থ্রি বসে। এই সাবজেক্টটা কি জন্মগ্রহণ করার সময় অ্যাক্টিভ থাকে? প্যাসিভ কাকে বলে? যখন কোনো বাক্যে সাবজেক্ট কাজ করতে পারে না, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে। এই দেখেন, আমি যদি কারো মৃত্যুসাল বলি, আমি যদি বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছিল, আমাকে এইটাই লিখতে হবে যে রবীন্দ্রনাথ Tagore was born in 1861। কিন্তু আমি যদি বলি যে সে লোক 1941 সালে মারা গিয়েছিল, অর্থাৎ হি হি ডাইড, ডাই মানে মারা যাও, এর পাস্ট ফর্ম ডাইড, ইন 1941। পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু, ভার্বের পাস্ট ফর্ম। যেমন এই যে হি রোট এ পোয়েম, সাবজেক্ট কাজ করতেছে, সাবজেক্ট অ্যাক্টিভ, রাইটের পাস্ট ফর্ম রোট। হি ডাইড, ডাই মানে মারা যাওয়া, ডাই এর পাস্ট ফর্ম ডায়েট। এখানে কোনো অজার নেই, কোনো অক্সিলারি ভার্ব নেই। এই যে রোড, কোনো অজার অক্সিলারি ভার্ব আছে? নেই, কারণ এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্স। কিন্তু যখন কারো জন্মসাল বলছি, তখন আমি ওয়াজ প্লাস ভি থ্রি কেন দিচ্ছি? কারণ একজন ব্যক্তি নিজে নিজে মরতে পারে, কিন্তু নিজে নিজে জন্মগ্রহণ করতে পারে না। জন্ম তাকে দেওয়া হয়, তার মায়ের পেট থেকে সে বের হয়, তার মা তাকে জন্ম দেয়, জন্ম নেওয়ার সময় সে ইনঅ্যাক্টিভ থাকে। এই জন্য এটা মনে রাখবেন, যখনই আপনি, এটা স্পিকিং এও দরকার হয়, অনেকে এটা ভুল করে, কোনো ব্যক্তি, কবি, লেখক, সাহিত্যিক এর জন্মসাল প্রকাশ করতে যাবেন, বর্ণনা করতে যাবেন, তখন আপনারা এই প্যাসিভ ইউজ করবেন। এটা খোলা চোখে দেখে মনে হবে না যে এই বাক্যটা প্যাসিভের, বাট এটা প্যাসিভের বাক্য। প্যাসিভ মানে সাবজেক্টের পরে ভার্ব যেটা, সেটা হচ্ছে প্যাসিভ মেনটেন করে হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার ওয়াজ এর প্লাস ভি থ্রি, এটা সেইভাবেই লেখা। বাট মৃত্যু সে নিজে করতে পারে, মৃত্যু নিজের হতে পারে, কিন্তু জন্মগ্রহণ সে নিজে করতে পারে না। তো যে কথাটা বললাম, এটাও একটু দেখে রাখবেন, জেনে রাখবেন, মানে এগুলো জানতে হয়, এই বিষয়গুলো বুঝতে হয়, এগুলো বোঝার দরকার আছে। এই লাইভ ক্লাস কোর্সের বেনিফিট এইটাই। আচ্ছা, এরপর আরেকটু সামনে আসি। অ্যাবাউট মানে সম্পর্কে, যেটা এগুলো এক কথায় হয়ে যায়, যেটা মেইনলি ইম্পর্টেন্ট, যেগুলোর বেশি ব্যবহার হয়, আমি সেগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো। দেখেন, বিটুইন মানে দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে বসে। যেমন আমি যদি বলি আপেলটা রহিম এবং করিমের মধ্যে ভাগ করে দাও, ডিভাইড দ্য আপেল বিটুইন রহিম অ্যান্ড করিম। এমং দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে এমং বসে। ডিভাইড দ্য আপেল অ্যামং রহিম করিম অ্যান্ড জসিম। কি বললাম? ডিভাইড দ্য আপেল অ্যামং রহিম করিম অ্যান্ড জসিম। এগেইনস্ট মানে বিরুদ্ধে, অ্যাক্রস মানে অতিক্রম, আফটার মানে পরে, বিফোর মানে আগে। এগুলো আমি দেখাবো, এসব এক কথায় হয়ে যায়। এরপর দেখেন অন, এটা একটা পাওয়ারফুল প্রিপোজিশন। অন প্রচুর ব্যবহার হয় না? অন মানে কি? অন মানে আমরা জানি উপরে, কিন্তু এর অনেকগুলো ব্যবহার আছে। এই দেখেন, স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে। এছাড়া কোনো বার বা তারিখের পূর্বে অন বসে। আচ্ছা, এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, বোঝার চেষ্টা করবেন। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, তাহলে আলাদা আলাদা করে দেখালে বুঝতে সুবিধা হবে। দেখেন, একটা বিষয় মনে রাখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে টাইম রিলেটেড প্রিপোজিশন আছে তিনটা। টাইম রিলেটেড প্রিপোজিশনস কি সেটা? একটা হচ্ছে ইন, আরেকটা হচ্ছে অ্যাট, আরেকটা হচ্ছে এই অন। এই তিনটা প্রিপোজিশন, এদের অন্যান্য জায়গায় ব্যবহার আছে,
বাট মেইনলি টাইম বা সময়কে মেনশন করার জন্য এই তিনটা প্রেপোজিশনই ব্যবহৃত হয়। ইন কোথায় বসে বা অ্যাট কোথায় বসে? দেখেন অ্যাট বসে বলছিলাম সার্টেন টাইমের আগে, ঘড়ির কাঁটার আগে। যেমন আমি কি বললাম যে আমি রাত 10টায় ক্লাস নিব, আই উইল টেক ইয়োর ক্লাস অ্যাট 10 PM। আমি রাত 10টায় ক্লাস নিব, এটা হচ্ছে আমার কিসের ব্যবহার? অ্যাটের ব্যবহার, সার্টেন টাইম। আরেকটার কথা কি বলছি? ইন। এই ইন বসে মাস বা বছরের আগে। যেমন আমি যদি আপনাকে এরকম একটা কথা বলি, 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, এটা ইংলিশ কি বলতে পারেন? এই দেখেন, এগুলো অনেকেই বোঝেন না। এই বাক্যগুলো ট্রান্সলেট করতে যান প্রবলেম ফেস করবেন। কেন জানেন? কারণ এগুলো প্যাসিভ রিলেটেড বাক্য, বাট এগুলোই বাংলায় আমরা অনেক বেশি ইউজ করি, কিন্তু ইংলিশে প্রপার প্র্যাকটিস না থাকার কারণে ইংলিশে কথা বলতে পারি না। এই দেখেন, ইংলিশে এরকম হয়, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অজ অর্গানাইজড ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন অজ অর্গানাইজড, সংগঠিত হয়েছিল ইন 1952। দেখছেন, এই যে মাসের আগে, সরি সালের আগে, ইয়ার্স বা সাল, এখানে আমরা ইন বসাই। হ্যাঁ, তাহলে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অজ অর্গানাইজড, অজ প্লাস V3, হ্যাঁ, প্যাসিভের স্ট্রাকচার পাস্ট ইনডিফিনিট টেন্সের, ইন 1952। এবার দেখেন, আমি যদি আরেকটা বাক্য বলি, ফর এক্সাম্পল, ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এই বাক্যটা আমার ইংলিশে কি হবে? কি বললাম? ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। দেখেন, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভড, OBSERVED, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। প্যাসিভ ভয়েস রিলেটেড বাক্য আমরা ট্রান্সলেট করতে পারি না, এই জন্য আমরা অনেক দুর্বল থাকি ইংলিশে। আমি এটার উপর একটা ক্লাসও নিয়েছিলাম, আপনাদের মনে থাকার কথা, 5th ক্লাসে। সো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভড ইন ফেব্রুয়ারি। তাহলে দেখছেন, এই যে মাসের আগে আমি ইন বসালাম, আর একটা হচ্ছে সালের আগে ইন বসালাম, কিন্তু এই অনটা বসে কোথায় জানেন? ডেই বা ডেট, বার বা তারিখের আগে। যেমন আমি যদি এই কথাটা এইভাবে বলতাম যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, এই যে একটা ডেটকে মেনশন করলাম, তখন আমাকে এরকম লিখতে হতো যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ ইন না লিখে অন 21st ফেব্রুয়ারি। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ অন 21st ফেব্রুয়ারি। আমি যদি বলি সে আগামী সোমবার আমার অফিসে আসবে, তাহলে হি উইল কাম টু মাই অফিস। কোন একটা দিকে, নির্দিষ্ট একটা দিক বোঝাতে আমার টু প্রেপোজিশন বসে। সো হি উইল কাম টু মাই অফিস অন মানডে, অন নেক্সট মানডে, বা জাস্ট অন মানডে। সো এইভাবে বার বা তারিখ, স্যাটারডে, সানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, মানডে, এই যে কোনো ডেট অর ডে, আমি যদি বলি যে 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর, তাহলে আমি কি বললাম এখানে? বোঝার চেষ্টা করেন, এই প্রেপোজিশনগুলোর অন্যান্য জায়গায় ব্যবহার আছে, বাট এইটা ছাড়াও ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ইংরেজি ভাষায় সময়কে মেনশন করার জন্য, টাইমকে মেনশন করার জন্য মেইনলি এই তিনটা প্রেপোজিশনেরই ব্যবহার হয়, ইন, অ্যাট এবং অন। অ্যাট কোথায় বসে? সার্টেইন টাইমের আগে, ঘড়ির কাঁটার আগে। ইন কোথায় বসে? মাস বা বছরের আগে, মাস বা বছর, মান্থ অর ইয়ার, এর আগে ইন বসে। অন কোথায় বসে? বার বা তারিখ, ডে অর ডেট। আবারও বলছি, ডে অর ডেট, বার বা তারিখের আগে অন বসে, সার্টেইন টাইমের আগে অ্যাট বসে, মাস বা বছরের আগে ইন বসে, মাস বা বছরের আগে ইন বসে, সার্টেইন টাইমের আগে অ্যাট বসে, ডে অর ডেট, বার বা তারিখের আগে অন বসে। এই বিষয়টা কি আপনারা ক্লিয়ার? বুঝতে পারছেন আমি কি বললাম? এই টাইম রিলেটেড প্রেপোজিশন যেটা, বোঝাতে পারছি? जी सर। হ্যাঁ, जी सर। জি স্যার। বুঝতে পেরেছি। जी सर। আমি জানি না এতটা পরিশ্রম করে এতটা ডিটেলসে আপনারা কোনো জায়গা থেকে শিখতে পারবেন কিনা, বাট আজকে তো ফ্রি ক্লাস করে যাচ্ছেন, যারা পেইড কোর্সে আসবেন তারা রেগুলার ওয়েতে সবকিছু পাবেন, বাট ফ্রি কোর্স যারা করে যাচ্ছেন, আপনার মনে থাকবে আমার কথা যে এইভাবে আমি এটা শিখেছিলাম এই টিচারের কাছ থেকে। কারণ আমি যেটাই পড়াই, যেভাবে পড়াই, আমি কিন্তু অনেক পরিশ্রম করে পড়াই আমার প্রত্যেকটা স্টুডেন্টকে, এবং ইন ডিটেলসে সবকিছু দেখানোর বা শেখানোর চেষ্টা করি। হয়তো একটু বেশি কথা বলি, একটু লং টাইম ধরে ক্লাসগুলো নেই, বাট এটা যদি আপনারা পজিটিভ মাইন্ডে নিতে পারেন, এই যা যা দেখাচ্ছি একবার ব্রেনে ঢুকাতে পারলে এটা আপনি আর ভুলবেন না। অর্থাৎ একটু সময় লাগে, বাট এটা আপনার একটা অ্যাসেট বা সম্পদ হিসাবে থাকবে। কারণ শর্টকাট ওয়েতে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস না করতে পারলে, এই যে বাক্যগুলো লিখলাম, এই বাক্য কি আমার কোনো মুখস্থ বাক্য? এ তো ইনস্ট্যান্টলি আমার ব্রেনে আসছে তাই আমি লিখে দিছি। তো
তো এইগুলো তো আপনাকে কেউ এইভাবে দেখাবে না। আমি যদি আরেকটা টিচারকে দিয়ে, আমার আরো টিচার আছে, আমি যদি বলি যে আপনি আজকে আমার এই স্টুডেন্টগুলোকে এই প্রেপোজিশনের উপর ক্লাস নেন, সে লোক এইখানে যা যা লেখা আছে এই ফাইলটাতে ওই পরপর তাই বলে যাবে, আপনারাও তাই দেখবেন হাঁ করে আর তার কথা শুনবেন। কিন্তু এই যে আমি সময় নিয়ে পড়াচ্ছি, এক একটা প্রেপোজিশনকে ইন ডিটেলসে সেটাকে ভেঙে ভেঙে বলতেছি, নিজের মতো করে এক একটা উদাহরণ দিচ্ছি, এই যে প্র্যাকটিক্যালি যে চর্চাটা বা রিয়েল লাইফ কনটেক্সটের সঙ্গে এগুলোকে অ্যাডাপ্ট করা, এটা না করতে পারলে কখনো ভাষা ডেভেলপ করা যায় না। তো এই জন্য আমার এই পেইড কোর্সের, মেইন কোর্সের যে ক্লাসগুলো, সবগুলো ক্লাস আমি নিজেই নিয়ে থাকি, যাতে করে আমার প্রত্যেকটা স্টুডেন্ট ভালোভাবে ডেভেলপ করতে পারে। আচ্ছা, এরপর আরেকটা জায়গায় আসি, দেখেন এইটা একটা ইম্পর্টেন্ট জায়গা, আমি তো বলতেই ভুলে গেছি। যদি বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট এইসব জায়গায় প্রেপোজিশন থেকে যদি কোনো কোশ্চেন আসে, কোনো কম্পিটিটিভ এক্সামে বিশেষ করে, ঠিক এই জায়গাটা থেকে আসে। সেটা কি জানেন? দেখেন এইখানে তিনটা প্রেপোজিশন। একটা তো আমি বললাম যে অন বার বা তারিখের পূর্বে বসে, কিন্তু অন মানে কি? অ্যাজ ইউজুয়াল, ইন মানে সিম্পলি অন বলতে আমরা কি বোঝাই? অন বলতে আমরা জানি কি? অন মানে উপরে, ইন মানে ভিতরে, এরকম জানি না? অন মানে কি? উপরে। আমি এটা বাংলিশে লিখে দিলাম একটু। কিন্তু দেখেন এখানে পরপর তিনটা প্রেপোজিশন আছে। একটা হচ্ছে অন, একটা হচ্ছে ওভার, একটা হচ্ছে অ্যাবোভ। অন, অ্যাবোভ অ্যান্ড ওভার, এই যে তিনটা প্রেপোজিশন আপনারা দেখছেন, এদের অন্যান্য জায়গায় ব্যবহার আছে, কিন্তু এই তিনটা প্রেপোজিশনের কমন একটা মিনিং, কমন একটা অর্থ বা মানে হচ্ছে উপরে। অর্থাৎ অন মানেও উপরে, অ্যাবোভ মানেও উপরে, ইভেন ওভার এই শব্দটার বাংলা অর্থ উপরে। কি বললাম বলেন তো? অন মানে উপরে, অ্যাবোভ মানে উপরে, ওভার মানে উপরে। বাট দেয়ার আর সাম ডিফারেন্স, কিছু পার্থক্য আছে। হ্যাঁ, সেই পার্থক্যটা কি এইটা আমাকে একটু বুঝতে হবে। এখানে দেখেন কি বলছে, স্থির বস্তুকে স্পর্শ করে উপরে বোঝাতে অন প্রেপোজিশনের ব্যবহার হয়। আমি আবারও বলে রাখলাম, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ফেস করেন, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন, প্রেপোজিশন থেকে যদি কোশ্চেন আসে, মোস্ট অফ দ্য টাইম এই জায়গাটা থেকে একটা কোশ্চেন আসে। যেমন আমি আমার টেবিলের উপর এখন একটা ল্যাপটপ আছে, সো আমি যদি বলি দ্য ল্যাপটপ ইজ ড্যাশ মাই টেবল, লেখা থাকলো অন, অ্যাবভ, ওভার, আপনি কোনটা দিবেন? অন মানে উপরে, অ্যাবভ মানে উপরে, ওভার মানে উপরে। তো এটা আপনাকে বুঝতে হবে পার্থক্যটা। বলছে স্থির বস্তুকে স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে, স্থির বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে অ্যাবভ বসে, চলমান বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে ওভার বসে। এটা কেমন? আমার টেবিলের উপর এখানে একটা ল্যাপটপ আছে, এই পাশে একটা ল্যাপটপ আছে, এখানে একটা ডেস্কটপ আছে। সো আমি যদি বলি যে দ্য ল্যাপটপ ইজ অন মাই টেবল, এই অনটা, এই টেবলটা আমার অবজেক্ট, অবজেক্টকে স্পর্শ করে একটা জিনিস আছে, তাহলে আমি অনের ব্যবহার করবো। একটা পানির বোতল আছে, সো দ্য বোতল অফ ওয়াটার ইজ অন মাই টেবল। একটা মোবাইল আছে, দ্য মোবাইল ইজ অন মাই টেবল। কিন্তু যদি অবজেক্টকে স্পর্শ না করে কোনো কিছু উপরে থাকে, কিন্তু সেটা স্থির অবস্থায় থাকে, তাহলে অ্যাবোভ। যেমন এই যে আমি এখন আপনাদের সামনে ক্লাস নিচ্ছি, ঠিক আমার মাথার সোজা উপরে দেয়ালে অলে একটা লাইট আছে, কারেন্টের বাল্ব আছে, সেই বাল্বটা কিন্তু আমার মাথার সঙ্গে টাচ করেনি, উপরে দেয়ালে লাগানো, এবং সেখানে স্থির অবস্থায় আছে। এই জায়গাটা আমি বলতে পারি দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড। বা আমার মাথার সাথে একটা পিছনে একটা এয়ার কন্ডিশন আছে, তো আমি বলতে পারি দ্য এয়ার কন্ডিশন ইজ অ্যাবভ মাই হেড। বা একটা সিলিং ফ্যান আছে, সিলিং ফ্যান যদি ঘুরতে থাকে তাহলে অ্যাবভের ব্যবহার করা যায় না, ওভারের ব্যবহার করতে হয়। বাট এখন তো শীতকাল, ফ্যান ট্যান সব বন্ধ, এখন সেটা স্থির অবস্থায় আছে। সো আই ক্যান সে দ্যাট দ্য সিলিং ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। এখানে কম্পেয়ার করছি কার সাথে? হেড, অর্থাৎ আমার মাথার সাথে। ওই ফ্যানটা কিন্তু আমার মাথার সঙ্গে টাচ করে নেই, ওই লাইট আমার মাথার সাথে টাচ করে নেই। যদি টাচ করে থাকতো তাহলে আমি ওভারের ব্যবহার করতাম। ওটা মাথা থেকে একটা সেপারেট দূরত্বে আছে এবং সেই জায়গাটা স্থির অবস্থায় আছে, এই জন্য আমি এখানে অ্যাবভের ব্যবহার করছি। তাহলে অন মানে কি? স্থির বস্তুকে স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে, স্থির বস্তুকে স্পর্শ না করে উপরে বোঝাতে অ্যাবভ বসে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর হচ্ছে ওভার, এটা হচ্ছে অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান কোনো কিছু থাকে, অর্থাৎ দৌড়ায়, চলমান থাকে। ক্রিকেট খেলা হয় না, দেখবেন একটা ব্যাটসম্যান যখন বলে হিট করে, যদি বলটা সিক্স হয় তখন ওই গ্রাউন্ডের উপর দিয়ে গিয়ে বলটা গ্যালারিতে গিয়ে পড়ে। দেখবেন কমেন্ট্রিতে বলে ওভার দ্য বাউন্ডারি, লফটেড সিক্স। কেন ওভার দ্য বাউন্ডারি মানে কি? মানে ওই বলটা বাউন্ডারিকে স্পর্শ না করে একটা গতিশীল অবস্থায় বাউন্ডারির উপর দিয়ে চলে যাচ্ছে। সো এইখানে
ওভারের ব্যবহারটা হয়। আমি যদি বলি পাখিগুলো গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছে, দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি, ওই গাছটাকে স্পর্শ না করে গাছের উপর দিয়ে কিছু পাখি উড়ে চলে যাচ্ছে, দ্য বার্ডস আর ফ্লাইং, দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি। প্লেনটা এইমাত্র মাটির উপর দিয়ে চলে গেল, দ্য প্লেন ইজ গোয়িং ওভার দ্য ল্যান্ড, দ্য প্লেন ইজ গোয়িং, দ্য প্লেন হ্যাজ গন ওভার দ্য ল্যান্ড, চলে গেছে, দ্য প্লেন হ্যাজ গন ওভার দ্য ল্যান্ড। সো এইখানে ওভারের ব্যবহার হয়। অর্থাৎ বোঝেন, আমার হাতে একটা ফোন আছে, এই যে ফোনটা দেখছেন আপনারা, এই ফোনটা আমি যদি এই মাথায় রাখি, দ্য ফোন ইজ অন মাই হেড, যেহেতু আমার অবজেক্টকে স্পর্শ করে আছে, এখানে মাথা আমার অবজেক্ট, আমি যদি এরকম জায়গায় দাঁড়ায় রাখি, স্থির অবস্থায় আছে, দ্য ফোন ইজ অ্যাবভ মাই হেড। বাট এই ফোনটা যদি এখান থেকে এরকম দৌড়াতে থাকে মাথার উপর দিয়ে, হ্যাঁ, মাথাকে টাচ না করে উপর দিয়ে দৌড়ায়, দ্য ফোন ইজ গোয়িং ওভার মাই হেড, দ্য ফোন ইজ গোয়িং ওভার মাই হেড। তো এই হচ্ছে তিনটা প্রেপোজিশনের পার্থক্য। আবারও বলছি, অন মানে উপরে, অ্যাবভ মানে উপরে, ওভার মানে উপরে। বাট এদের পার্থক্যটা কি? স্থির বস্তুকে স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে, অবজেক্টকে স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় কোনো কিছু থাকে অ্যাবভ বসে, অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান থাকে সেখানে ওভার প্রেপোজিশনের ব্যবহার হয়। আপনারা কি আমার এই কথাটা বা এই সেন্সটা বুঝতে পেরেছেন, এই তিনটা প্রেপোজিশনের ব্যবহার? হ্যাঁ, যারা Yes, sir. জি স্যার, স্যার অসাধারণ। বুঝতেছি। ক্লিয়ার করতে স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। স্যার, হ্যাঁ, ঠিক আছে। এরপর দেখেন, এখানে ওভারের আরো কিছু ব্যবহার বলছে, যেমন সমগ্র অর্থে, কর্তৃত্ব আরোপ অর্থে, বা বিপরীত পাশে বা অন্য পাশে বোঝাতেও আমার এই ওভার প্রিপোজিশনের ব্যবহার হয়। এই বিষয়গুলো কেমন জানেন? যেমন সমগ্র অর্থে আমি যদি বলি যে আমি সারা বিশ্ব ভ্রমণ করব একদিন, আই উইল ট্রাভেল, আই উইল TRAVEL, আই উইল ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি সারা বিশ্ব ভ্রমণ করব, আই ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড। দেখছেন, এইগুলো এখানে সমগ্র অর্থে বসে। কর্তৃত্ব আরোপ করা মানে কি? এই ওভার একটা পাওয়ারফুল প্রেপোজিশন, ওই ইনের মতো। সো কর্তৃত্ব আরোপ মানে কি? কারোর উপর জোর খাটানো, এটাকে বলা হয় কর্তৃত্ব আরোপ। যেমন আমরা অনেকেই ভাড়া বাসায় থাকি না, বাসা বাড়িতে ভাড়া থাকি না, এখন মনে করেন অনেক বাসার মালিক বিভিন্ন নিয়ম, বিভিন্ন রুলস অ্যান্ড রেস্ট্রিকশন জারি করে না। ফর এক্সাম্পল, কেউ কেউ বলে না যে বাসা ভাড়া দিচ্ছি, এখানে কিন্তু ময়লা ফেলবেন না, ফেলা যাবে না, বা ছাদে ওঠা যাবে না, ছাদে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এরকম কথা বলে না, অনেক অনেক আছে না অনেক জায়গায়। এখন আপনি এই কথাটা বললেন যে এই বাসার মালিক আমার উপর অনেক নিয়ম জারি করেছে, আমার উপর অনেকগুলো রুলস আরোপ করেছে, এই যে কথাগুলো বললাম না, এই যে আমার উপরে এটা আরোপ করেছে, এইখানে ওই ওভারের ব্যবহারটা হয়। যেমন দ্য অনার, OWNER, দ্য অনার অফ দিস হাউস, the honor of this house has imposed, has imposed মানে আরোপ করা বা জারি করা, has imposed many rules and regulations, just rules over me, over me। কি বললাম? the honor of this house has imposed many rules over me। এই হচ্ছে ওভারের ব্যবহার এখানে, অর্থাৎ কর্তৃত্ব আরোপ করতে ওভার বসে, সেটা এখানে বসালাম। এবার আসে বিপরীত বা অন্য পাশে, এখানে ওভারের ব্যবহার হয়। সেটা কেমন জানেন? মনে করেন আহ, আপনি একজনকে নতুন একটা গ্রামে গেলেন খুঁজতে, তার ঠিকানা নিয়ে গেলেন। ফর এক্সাম্পল, তার নাম রহিম। সেই গ্রামে গিয়ে আপনি যে কোনো একজনের কাছে জিজ্ঞাসা করছেন যে এক্সকিউজ মি, ক্যান ইউ প্লিজ টেল মি, কুড ইউ প্লিজ টেল মি হোয়ার ডাজ রহিম লিভ হিয়ার, হোয়ার ডাজ রহিম লিভ হিয়ার, রহিম এখানে কোথায় বাস করে, আমাকে একটু বলতে পারবেন বা আমাকে একটু বলবেন। এখন মনে করেন যাকে আপনি প্রশ্নটা করছেন সে হচ্ছে ওই রহিমের প্রতিবেশী। এখন সে বলছে যে রহিম নদীর ওই পারে বাস করে। আপনি যে গ্রামটাতে গিয়েছেন, যার সাথে কথা বলছেন, তার বাড়ির সামনে একটা নদী আছে, একটা খাল আছে বা একটা ব্রিজ আছে, ব্রিজের ওই পারে ওই রহিমদের বাড়ি। এখন সে ওইভাবে আপনাকে দেখাই দিচ্ছে যে রহিম তো নদীর ওই পারে থাকে, ওই ব্রিজের ওই পারে, ওই খালের ওই পারে বাস করে। এই যে ওই পার, অপর সাইড, বিপরীত যে সাইডটা, এইটাকে মেনশন করার জন্য ওভার বসে। ইউ ক্যান সে দ্যাট রহিম লিভস ওভার দ্য রিভার, রহিম লিভস ওভার দ্য ক্যানাল, রহিম লিভস ওভার দ্য ব্রিজ। ওভার দ্য ব্রিজ মানে কি? ব্রিজের ওই পার, নদীর ওই পার, খালের ওই পার। এইটা বোঝানোর জন্য
এই ওভার প্রিপোজিশন বসে, এই জন্য বলছে যে বিপরীত পাশে বা অন্য পাশে বোঝাতে ওভার বসে, কর্তৃত্ব আরোপ করতে ওভার বসে, সমগ্র বোঝাতে বসে, আর হচ্ছে চলমান বস্তু স্পর্শ না করে। এই একটা প্রেপোজিশনের ব্যবহার জানলে কতগুলো জায়গা ক্লিয়ার হয়ে যায় দেখছেন। তো এই যেগুলো ইম্পর্টেন্ট প্রেপোজিশন, যেগুলো মোস্ট ইউজফুল অ্যান্ড পাওয়ারফুল প্রেপোজিশন, সেগুলো যদি ভালোভাবে শিখতে পারেন, প্র্যাকটিক্যাল কনটেক্সটের সঙ্গে অ্যাপ্লাই করে শিখতে পারেন, তাহলে এই প্রেপোজিশনের ব্যবহার নিয়ে আপনাকে আর কখনো কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। এটা ভালোভাবে শিখতে পারবেন। বুঝতে পারছেন? কিছু কি শিখতে পারছেন যা যা বলছি? মনে হয় জি স্যার। স্যার পারেন জি শিখতে? স্যার, বুঝতে পারছি। শেখাতে পারি? সমস্যা শেখা যাচ্ছে, জি কাজে স্যার। মনে হয় না স্যার, ভালোই। স্যার কি ভালোই বলেন। স্যার নেক্সট ডে থেকে তো স্যার পেইড ক্লাস হ্যাঁ, স্টার্ট হবে, তখন স্যার আমাদের শিডিউলটা কেমন হবে স্যার? আপনারা গ্রুপগুলোতে আমাদের তো গ্রুপগুলোতে থাকবেন, গ্রুপগুলোতে থাকবেন, ক্লাস পাবেন, কিন্তু এরকম দিন পর পর হচ্ছে। সেটা সেটা আপনার নোটিশে জানতে পারবেন। আমার এখানে আরো 2টা ব্যাচ রানিং চলতেছে, তো এটা জানতে পারবেন। বাট ওই রকম ভাবে স্টুডেন্ট থাকে না, তো তারপরও দেখবো, নেওয়ার চেষ্টা করব দু একটা, যেভাবে পারি চেষ্টা করব। তো আর যারা যারা পেইড কোর্সটা করবেন, অনেকে 2 দিন 4 দিন পরে ভর্তি হবেন, এইটা করবেন না, তাহলে প্রথম থেকে ধারাবাহিকতা মেনটেন করতে পারবেন না। কারণ এটা একটা ব্যাচ, একদম শুরু থেকে যদি করতে চান, ধারাবাহিকভাবে যদি শিখতে চান, আগামীকাল থেকেই ভর্তি কনফার্ম করবেন, ভর্তি হয়ে যাবেন, তাহলে একদম প্রথম থেকে ধারাবাহিকভাবে শিখতে পারবেন, সবকিছু অনেক ভালোভাবে বুঝতে পারবেন। এটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে? এরপর দেখেন, আরেকটু সামনে আসি, কোথায় ছিলাম, এটা আন্ডারস্ট্যান্ড ইয়ার। আন্ডার, দেখেন আন্ডারটা কি? কোনো কিছুর নিচে বোঝাতে বা কারো চেয়ে বয়সে ছোট বোঝাতে আন্ডার বসে। বিলো অবস্থান বা পদমর্যাদা, এগুলো এক কথায় উত্তর হয়ে যাবে, বাট এদের একটা পার্থক্য আছে। যেমন এই বিলো মানেও নিচে, আন্ডার মানেও নিচে। এখন পার্থক্য কেমন জানেন? মনে করেন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, এখন আমার এই যে টেবিল, এই টেবিলের নিচে একটা বিড়াল আছে সাপোজ। এখন ওই বিড়ালটাকে আমি যদি এখান থেকে দেখতে না পাই, এই টেবিলটা যদি ওই বিড়ালটাকে একদম কাভার করে রাখে, তখন আমি বলতে পারি দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। কিন্তু মনে করেন আমি উপর থেকে তাকাচ্ছি, আমার নিচে টেবিল, তার নিচে একটা বিড়াল, বাট বিড়ালটা একদম সামনে নেই, বিড়ালটা একটা সাইডে আছে, যেটা দেখা যাচ্ছে যে টেবিলের ওই কোনায় বা ওই পাশে বিড়ালটা আছে, টেবিলের নিচে বাট এক পাশে আছে, আমি উপর থেকে সেটা দেখতে পারছি। সো আই ক্যান সে দ্যাট দ্য ক্যাট ইজ বিলো দ্য টেবল। অর্থাৎ যদি কোনো একটা বিষয়, কোনো একটা অবজেক্ট, কোনো একটা বস্তুকে অন্য কোনো বস্তু দ্বারা কাভার করা হয়, ঢেকে রাখা হয়, তখন আন্ডারের ব্যবহারটা হয়। আদারওয়াইজ যে কোনো কিছু সিম্পলি নিচে বোঝাতে বিলো প্রিপোজিশনের ব্যবহারটা হয়। এই হচ্ছে পার্থক্য। বাহাইন্ড মানে পিছনে, বিয়ন্ড মানে নির্দিষ্ট সময় পর বা কল্পনার বাইরে, সামর্থ্যের বাইরে বোঝাতে বসে। এটা একটু বলি, এটা হচ্ছে অনেকের কাছে এটা আনফ্যামিলিয়ার লাগতে পারে, প্রেপোজিশন বলে মনেই হয় না, অনেকে বোঝে না এটা। এটা হচ্ছে সামর্থ্যের বাইরে, কল্পনার বাইরে। এটা কেমন? আহ মনে করেন আপনি একটা বাইক কিনবেন, এখন একটা বাইক পছন্দ করে গেছেন, আপনার একটা নির্দিষ্ট বাজেট আছে। ফর এক্সাম্পল, আপনি ইয়ামাহার শোরুমে গেলেন R15 ভার্সন 3 এই বাইকটা কিনতে, যার দাম এখন কত জানি না আমি, মনে করেন 4.5 লাখ টাকা। এখন ওই বাইকটা আপনি কিনতে গেছেন 4.5 লাখ টাকা দিয়ে। এখন ওই বাইকের শোরুমে গিয়ে আপনার আরেকটা বাইক পছন্দ হয়েছে, সাপোজ MT15 ভার্সন 2। এখন ওই বাইকটার দাম 5,25,000, আপনি নিয়ে গেছেন 4.5 লাখ। এখন আপনি মনে করছেন যে যদি এইটা কিনতে পারতাম ভালো লাগতো, 5,25,000 টাকায়, যেটা MT15। এই সিচুয়েশনে আপনি এরকম একটা কথা বলতে পারেন, দ্য প্রাইস অফ দিস বাইক, কি বললাম দেখেন, দ্য প্রাইস অফ দিস বাইক, অর্থাৎ এই বাইকের প্রাইস বা মূল্য, ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। এই বাইকের প্রাইসটা বা মূল্যটা আমার বাজেটের বাইরে, আমার সাধ্যের বাইরে, আমার সীমানার বাইরে, আমার কাছে এত টাকা নেই। একটা সুপার শপে বা একটা শপিং মলে আপনি গেছেন কিছু পোশাক কিনতে, বাট এমন একটা ড্রেস পছন্দ হয়েছে যার দাম অনেক বেশি, ওই বাজেট আপনার কাছে নেই, ওই ড্রেসটাতে একটু হাত দিয়ে দেখে আপনি এই কথাটা বললেন যে দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। অর্থাৎ এই ড্রেসের যে প্রাইস, যে মূল্য, সেটা আমার সাধ্যের বাইরে, আমার কল্পনার বাইরে, আমার সামর্থ্যের বাইরে, আমার সীমানার বাইরে, অর্থাৎ এত টাকা আমার কাছে নেই। সো এইখানে এই বিয়ন্ডের ব্যবহার হয়। এরপর দেখেন ইনটু, প্রবেশ বা গতিশীল অবস্থা, রূপ পরিবর্তিত হওয়া,
দলে দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। ইনটু মানে বাইরে থেকে ভিতরে কোনো কিছু অ্যাক্সেস করতেছে, এই হচ্ছে একটা সাইডের। মনে করেন দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম, ছেলেটা রুমে প্রবেশ করলো, বাইরে থেকে এসে হঠাৎ করে একটা ছেলে রুমে ঢুকে পড়লো। এইখানে এই ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়, দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম। আরেকটা হচ্ছে রূপ পরিবর্তিত হওয়া বা ভাগ হওয়া। এই ভাগ হওয়া জিনিসটা কি, তারা চারটা গ্রুপে ভাগ হয়ে গেছে। দে হ্যাভ ডিভাইডেড ইনটু 4 গ্রুপস। মনে করেন বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টি আছে। প্রথমত প্রবেশ বা গতিশীলটা কি বুঝতে পারছেন, বাইরে থেকে ভিতরে কেউ ঢুকতেছে। মনে করেন আপনি একটা ট্রেনে উঠবেন, ট্রেনের টিকিট কেটে রাখছেন, এখন আপনার যে টাইমে ট্রেন সেই টাইমে আপনি স্টেশনে পৌঁছাতে পারেননি, এমন একটা টাইমে পৌঁছাইছেন কেবল ট্রেনটা ছেড়ে দিচ্ছে, আপনিও স্টেশনে গেছেন, এখন ট্রেনটা কেবল ছেড়ে দিচ্ছে, আপনি দৌড়াই গিয়ে ট্রেনটাতে উঠতেছেন, দৌড় দিয়ে ট্রেনের ভিতর উঠবেন, তখন একজন আপনাকে বলছে যে ডোন্ট গেট ইনটু রানিং ট্রেন, ইট উইল ফল, ইউ উইল ফল ইন অ্যাক্সিডেন্ট, তুমি অ্যাক্সিডেন্ট করবে, চলন্ত ট্রেনে উঠো না। এই যে ডোন্ট গেট, উঠো না, ইনটু দ্য রানিং ট্রেন। ইনটু কেন, ওই যে আপনি বাইরে থেকে দৌড়ায় ট্রেনের ভিতর উঠতে যাচ্ছেন, এই যে বাইরে থেকে ভিতরে গতিশীল অবস্থায় কোনো কিছু অ্যাক্সেস করলে বা প্রবেশ করলে ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। এরপর হচ্ছে রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া। এইটা কেমন আবার, এটা বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টি আছে, যারা পলিটিক্স বোঝেন বা করেন, জাতীয় পার্টি। এই দলের এখন তিনটা দল, তিনটা গ্রুপ। হুসাইন মোহাম্মদ এরশাদের একটা হচ্ছে, এরশাদের দুইজন হয়, রওশন এরশাদ তার একটা দল, বিদিশা এরশাদ তার একটা দল, আবার ওনার ভাই জিএম কাদের সাহেব তার একটা দল। এখন আমি যদি বলি যে এই জাতীয় পার্টি তিনটা ভাগে ভাগ হয়ে গেছে, জাতীয় পার্টি তিনটা ভাগে বিভক্ত হয়ে গেছে, তাহলে ইংলিশটা কেমন হবে দেখেন, জাতীয় পার্টি হ্যাজ বিন ডিভাইডেড, ডিআইভিআইডিইডি, বিভক্ত হয়ে গেছে ইনটু 3 গ্রুপস, তিনটা গ্রুপে বিভক্ত হয়ে গেছে। এই যে ভাগ হয়, যে দলে দলে ভাগ হওয়া বলছে, এইটা বোঝানোর জন্য ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। আরেকটা কি বললাম, ওই যে প্রবেশ বা গতিশীল অবস্থা, উইথ মানে সাথে, বাই মানে দ্বারা, দিয়ে, মাধ্যমে বোঝাতে মূলত বাই বসে, ডিউরিং মানে জন্য, সরি মানে ধরে, কোনো সময় ধরে বা নির্দিষ্ট মুহূর্তের জন্য, ফর মানে জন্য বা কারণ, এটা একটা চতুর্থী বিভক্তি। এখানে দেখেন অফ, এই জায়গাটা একটু বলি, এগুলো এক কথায় হয়ে যায়, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, এটা দেখলেই বুঝতে পারবেন, ব্যবহার দেওয়া আছে। তো এইখানে দেখেন কি বলছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ও ডাবল এফ এই একটা অফ, আর ও এফ এই একটা অফ, কিন্তু দুটো। পার্থক্যটা কি, ও এফ অফ মানে এ, কারো অধিকারে বোঝাতে, কারো মালিকানায় বোঝাতে এই অফটা বসে। যেমন দ্য ব্রিফকেস ইজ মেড অফ লেদার, এই ব্রিফকেসটা চামড়ার তৈরি, অফ লেদার মানে চামড়া, অফ লেদার চামড়ার। আই নো এভরিথিং অফ ইংলিশ গ্রামার, আমি ইংলিশ গ্রামারের সবকিছু জানি, ইংলিশ গ্রামার অফ, ইংলিশ গ্রামার গ্রামারের। আর এই যে ও ডাবল এফ অফ, এর মানে হচ্ছে বন্ধ করা, আমরা বলি না, এটা বন্ধ করো, এটা অফ করো, এটা ক্লোজ করো, সেই ক্লোজ করা, বন্ধ করা, বিচ্ছিন্ন অর্থে, মূল্য ছাড়া অর্থে মূলত এই ও ডাবল এফ অফ এই প্রেপোজিশনটা বসে। আপন মানে কোনো কিছুর ভিত্তির উপর বোঝায়, উইদিন, উইদাউট, ফ্রম, এগুলো এক কথায় হয়ে যায়। উইদিনটা কেমন, সার্টেইন একটা টাইমের মধ্যে বোঝায়। ওই যে আমি আপনাদের প্রথমে একটা প্রেপোজিশন দেখিয়েছিলাম মনে আছে, যে টুয়ার্ডস, আপনার বাসায় ভালো লাগতেছে না, আপনি মাকে বলছেন যে মা আমি একটু বাজারের দিকে যাচ্ছি, তখন এই কথাটা আপনি কিভাবে বলছেন দেখেন, আই অ্যাম গোয়িং টুয়ার্ডস মার্কেট, আমি বাজারের দিকে যাচ্ছি। আপনার মাকে কি বললেন, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, আমি বাজারের দিকে যাচ্ছি। এবার আপনি আবার তাকে বলছেন যে আমি আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসবো। আমরা অনেকে বলি না যে আমি একটু এখানে যাচ্ছি, আমি তাড়াতাড়ি চলে আসবো, বা এই সময়ের মধ্যে চলে আসবো। এই সার্টেইন একটা টাইমের মধ্যে কোনো কাজ কমপ্লিট করা বোঝাতে উইদিন প্রেপোজিশনটা বসে। যেমন আই উইল কাম ব্যাক, আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস, 20 মিনিটস। কি লিখলাম, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, আমি বাজারের দিকে যাচ্ছি, বাজারে যাচ্ছি। আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস, আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসবো। আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস। এইখানে হচ্ছে মূলত আমার এই উইদিন প্রেপোজিশনের ব্যবহারটা হয় মেইনলি কোথায় বোঝাতে, সার্টেন একটা টাইমের মধ্যে কোনো কাজ কমপ্লিট করা বোঝাতে। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, ফ্রম মানে থেকে, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, ফিশ অলসো ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, হি কেম ফ্রম নেপাল, সে নেপাল থেকে এসেছিল, ফ্রম মানে থেকে। সো এইগুলো হচ্ছে মূলত ছিল আমাদের প্রেপোজিশনস ডিকশনারি। এইবার দেখেন এখানে এটা একদিনে শেষ হয় না, আর এগুলো
তো গতানুগতিক ধারায় মুখস্থ করেও হয় না, প্র্যাকটিক্যালি কম্পেয়ার করতে হয়। এখানে 30টা প্রেপোজিশনের ইন ডিটেলস ব্যবহার দেওয়া আছে। অর্থাৎ মেইন যে ব্যবহার সেটা তো বললাম, সেটা ছাড়া আরো দুই একটা ব্যবহার আছে প্রত্যেকটা প্রেপোজিশনের। তো এটা বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে। আমি এই পিডিএফ ফাইল আপনাদের পাঠিয়ে দিব, এবং এটা যদি আমি পাঠিয়ে দেই, আপনারা যদি একবার চর্চা করেন এবং আমার রেকর্ডটা দেখেন, এটা নিজের মতো করে, এটা যে যত বেশি সময়তে প্র্যাকটিস করতে পারবেন, সে তত দ্রুত এই জায়গাটাতে ডেভেলপমেন্ট পাবেন বা ডেভেলপটা করতে পারবেন আপনি। তো এটা আপনার উপর ডিপেন্ড করবে। আর আমার যে পেইড কোর্সের স্টুডেন্ট বা আমার কাছে যারা আসছেন আপনারা বা আমি যাদেরকে পড়াই, আমি কিন্তু প্রচুর পরিমাণে প্যাসেজ অ্যানালাইসিস করি, এটা আমি আগেও বলছি, দেখিয়েছি আপনাদের। তো যখন আমি আপনাদের প্র্যাকটিক্যাল বিভিন্ন প্যাসেজ পড়াবো প্রেজেন্টেশন বা স্পিকিং এর জন্য, তখন সেই প্যাসেজের ভিতরে আমরা অনেক প্রেপোজিশন দেখব। ওই প্রেপোজিশন দেখায় আমি আপনাদেরকে কিন্তু প্রেপোজিশনের ব্যবহারটা শিখাবো। আমি বলবো যে দেখেন এইখানে এই প্রেপোজিশনের ব্যবহারটা হয়েছে ঠিক এই কারণে। ওইভাবে প্র্যাকটিক্যালি প্যাসেজ অ্যানালাইসিসের মাধ্যমে যদি সেটা দেখা যায় বা কাভার করা যায়, তাহলে এই ল্যাঙ্গুয়েজটা আরো দ্রুত, আরো ভালোভাবে শেখা যায়। তো সেইটা করতে হবে। আমি মনে করি যে ওইটা করা উচিত এবং ওইটা আমি করাই। আর এছাড়া যারা আপনারা ফ্রি ক্লাস করছেন বা করে যাচ্ছেন, এই পিডিএফ ফাইল রেকর্ড দিলে এটা দেখে দেখে যদি আপনি একবার পড়তে পারেন, এখানে বাংলা আছে, ইংলিশ আছে, যেটা বোঝানোর, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি। আর যেটা আছে এটা আপনারা নিজেরাই পড়তে পারবেন, এর জন্য টিচারের হেল্প নেওয়া লাগে না। একবার যদি পড়েন, দেখবেন এই প্রিপোজিশন নিয়ে আপনাদের কোনো ধরনের কনফিউশন বা প্রবলেম থাকবে না। এছাড়াও এই এখানে 30টার ব্যবহার আছে ইন ডিটেলসে, বাট এই 30টার ভিতর থেকে আমি 12 থেকে 13টা প্রেপোজিশনকে আবার আলাদা করে এখানে লিখে দিয়েছি, যে যদি অ্যাটলিস্ট আপনারা এই কয়টা প্রেপোজিশনের ব্যবহারও জানতে পারেন, আপনার রিডিং এবং আপনার রাইটিং এবং স্পিকিং অনেক ভালোভাবে আপনি কভার করতে পারবেন। কোনটা? এইখানে দেখেন কয়টা আছে, এখানে লিখছি যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রেপোজিশন গুলো হলো, অর্থাৎ এখানে কয়েকটা ইম্পর্টেন্ট প্রেপোজিশন আমি দিয়েছি। যদি এইগুলো সম্পর্কেও একটা কনসেপ্ট বা নলেজ আপনি রাখতে পারেন, at, to, on, in, of, for, since, about, between, among, from, with, over, under, যদি পারেন, আপনার ভালো একটা শেপে চলে আসবে। যে কোনো সেন্টেন্স লিখতে গেলে বা বলতে গেলে প্রেপোজিশনকে সঠিকভাবে আপনি ইউজ করতে পারবেন। এছাড়াও এই ফাইলটাতে এক্সারসাইজ আছে, ইন ডিটেলসে অনেক কিছু লেখা আছে। এগুলো একটু কভার করতে হয় আর কি, করা উচিত বলে আমি মনে করি। এটা অনেক বড় একটা ফাইল, এটা তো 20 পেজের, একদিনে তো শেষ হয় না। তো তারপর আমি দুই একটা একটু বলে দেই আপনাদের, দেখেন, দেখলে বুঝতে পারবেন যে আমি যেটা বললাম, যে যা পড়ানোর, মেইনলি যা বোঝানোর আমি বলেছি। এছাড়া দুই একটা বেশি আছে, সেগুলো আপনারা নিজেরাই পড়তে পারবেন, এর জন্য টিচারের হেল্প হেল্প নেওয়া লাগে না। এখন আমি আপনাদের রিডিং প্যাসেজ এবং ওই কনভারসেশন নিয়ে কথা বলবো, ওই জায়গাটাতে যাব। তো তারপর একটু দেখাই দেই, দেখেন বলছে ইউজ অফ অ্যাট। ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে। হি লিভস অ্যাট মিরপুর, হি লিভস অ্যাট নোয়াখালী। এটা তো আমি বললাম যে প্লেস এবং টাইম, সার্টেন টাইম, নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে। আই গো টু স্কুল অ্যাট 9 AM, হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 AM। যেটা আপনারা নিজেরাই পড়তে পারবেন। এইখানে আরেকটা বলছে দূরত্ব বোঝাতে অ্যাটের ব্যবহার হয়। হ্যাঁ, ডিস্টেন্স বা ডেস্টিনেশন, হ্যাঁ ইউ ক্যান সি ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হিয়ার। ঢাকা এইখান থেকে 200 কিলোমিটার দূরে। সিলেট ইজ অ্যাট 100 কিলোমিটার ফ্রম হিয়ার। সিলেট এইখান থেকে 100 কিলোমিটার দূরে। এরকম ভাবে দামের পূর্বে অ্যাট বসে। পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি। আলু প্রতি কেজি 50 টাকায় বিক্রি হয়। আপেল সেলস অ্যাট 150 টাকা পার কেজি। বয়স বোঝাতে অ্যাট বসে। হি পাস্ট এসএসসি অ্যাট 16। সে 16 সালে এসএসসি পাস করেছিল। হি পাস্ট এইচএসসি অ্যাট 18। সে 18 সালে এইচএসসি পাস করেছিল। এগুলো হচ্ছে মূলত অ্যাটের ব্যবহার। তাহলে কয়টা আছে এখানে? 5টা ব্যবহার দেওয়া আছে। প্রথমে দুইটা তো আমি বললাম যে দুইটা মেইন ব্যবহার, সেটা হচ্ছে সার্টেইন টাইমের আগে অ্যাট বসে, আরেকটা হচ্ছে প্লেসের আগে, তুলনামূলক ছোট জায়গার আগে। এছাড়া কি দেখলাম? দূরত্ব, দাম এবং বয়স বোঝাতে অ্যাট বসে। দেখবেন এখানে একটা হিন্ট দেই আপনাদের। মোস্ট অফ দ্য টাইম, এটা কিন্তু কোনো রুলস না বা কোনো নিয়ম না, আমার জায়গা থেকে বলছি, মোস্ট অফ দ্য টাইম এই অ্যাট প্রিপোজিশন একটা নিউমেরিক ওয়ার্ডের আগে বসে। নিউমেরিক মানে সংখ্যাবাচক শব্দ, মানে আপনি সবকিছু ভুলে যান, বয়স, দাম, এগুলো ভুলে যান। দেখেন এই যে 9টা, 10টা, 200, 100, 50, 150, 16, 18, দেখছেন? এগুলো কি সংখ্যাবাচক শব্দ না? নিউমেরিক ওয়ার্ড না? মোস্ট অফ দ্য টাইম এই অ্যাট প্রিপোজিশনটা মূলত এরকম নিউমেরিক ওয়ার্ডের আগে বসে। এটা কিন্তু কোনো রুলস না বা নিয়ম না, জাস্ট আমার জায়গা থেকে আমি আপনাদের একটা হিন্ট দিয়ে দিলাম অ্যাটের ব্যবহার আর কি। তো মেইনলি এই যে 5টা বিষয় বললাম, ছোট জায়গা, নির্দিষ্ট সময়, দূরত্ব, দাম এবং বয়স বোঝাতে অ্যাড বসে, জাস্ট এগুলো নিজেরা পড়লেই প্র্যাকটিস করতে পারবেন। অনেক সুন্দরভাবে সবকিছু অর্গানাইজ করা। এই যে অন,
কোনো কিছুর উপর সংলগ্ন যেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে, যেমন কিপ দ্য মোবাইল অন দ্য টেবল, মোবাইলটা টেবিলের উপর রাখো। বার, দিন বা তারিখের পূর্বে অন বসে, আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, হি উইল কাম হিয়ার অন 17 জুন। আমি যদি বলতাম যে সে জুন মাসে এখানে আসবে, জাস্ট ইন জুন হতো, মাসের আগে বা বছরের আগে ইন বসে, কিন্তু যদি ডেট দেওয়া থাকে তখন আবার অন বসবে, হি উইল কাম হিয়ার অন 17 জুন, সে জুনের 17 তারিখ আসবে। হ্যাঁ, এরকম হয়। নদীর তীর বোঝাতে অন বসে, অর্থাৎ ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। খুলনা ইজ অন দ্য রূপসা, খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। বরিশাল ইজ অন দ্য কীর্তনখোলা, চিটাগাং ইজ অন দ্য কর্ণফুলী, সিলেট ইজ অন দ্য সুরমা। এরকম যে কোনো নদীর তীর বোঝাতে অন প্রেপোজিশন বসে। নির্ভরতা বোঝাতে অন বসে, উই লিভ অন রাইস, অর্থাৎ আমরা ভাত খেয়ে বেঁচে থাকি, বাংলাটা হচ্ছে এরকম, মানে ভাতের উপর নির্ভর করে বাঁচি। হি লিভস অন হিজ ফাদার। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে, দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর, আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর। আপনি মনে করেন একটা নতুন কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, কেউ বলছে হোয়াট ইজ আওয়ার ক্লাস, আপনি বলছেন আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর। সো এইভাবে এখানে অনের ব্যবহার হয়। এটা নিজের বিষয়টা, আপনি নিজে যত প্র্যাকটিস করবেন, আর এটা একবারে একদিনে হয় না, এবং আমি এভাবে পড়িয়ে গেলে আপনারা মনেও রাখতে পারবেন না, পারবেন না। এটা ডিপেন্ড করে নিজের উপর, এবং আমার এখানে ছোট ছোট পার্ট পার্ট করে আমি এগুলো শেখাই আমার পেইড কোর্সের স্টুডেন্টদেরকে, এবং এটা আপনাদেরও সেইভাবে শিখতে হবে, এবং নিজেরা একটু প্র্যাকটিস করলেই পারবেন। আমি ফাইলটা, ডকুমেন্টটা আপনাদের পাঠিয়ে দিব। এরপর দেখেন এই যে ইন, বড় স্থানের পূর্বে ইন বসে। হ্যাঁ, এরপর সবগুলো ইন ডিটেলসে দেওয়া আছে, প্রত্যেকটা প্রেপোজিশনের ব্যবহার। এই দেখেন অফ, অধিকার বা মালিকানা বোঝাতে অফ বসে। র বা এর, হ্যাঁ, যেমন দিস ইজ দ্য কার অফ মিস্টার আজাদ, এটা মিস্টার আজাদের কার, মিস্টার আজাদ অফ মিস্টার আজাদ। দিস ইজ দ্য ফোন অফ মি, এটা আমার ফোন, মি অফ মি, আমার। দ্য ব্রিফকেস ইজ মেড অফ লেদার, লেদার মানে চামড়া, অফ লেদার চামড়ার। র, হ্যাঁ, এই যে র। দ্য হাউস ইজ মেড অফ উড, এইবার এটা কাঠের তৈরি, উড মানে কাঠ, অফ উড মানে কাঠের। র, হ্যাঁ, কারণে বোঝাতে অফ বসে, দ্য ম্যান ডাইড অফ ক্যান্সার, এই লোকটা ক্যান্সারে মারা গেছে, ক্যান্সারে। র, হি ডাইড অফ করোনা ভাইরাস, সম্পর্ক বোঝাতে অফ বসে, আই নো এভরিথিং অফ ইট, আমি এটার সম্পর্কে সবকিছু জানি। হি নোজ এভরিথিং অফ ইংলিশ গ্রামার, সে ইংলিশ গ্রামারের সম্পর্কে সবকিছু জানে। ওভার, এগুলো তো আমি বললাম বিপরীত পাশে কোনো কিছু স্পর্শ না করে। এখানে ওভারের আরেকটা ব্যবহার আছে, সেটা হচ্ছে দেখেন, মাধ্যম বোঝাতে কিন্তু আমাদের ওভার বসে, মাধ্যম। যেমন হি টক্স ওভার ইমো, সে ইমোর মাধ্যমে কথা বলে, আই টক ওভার টেলিফোন। যেমন এখানে থ্রু মানেও কিন্তু মাধ্যম বোঝায়। আমাকে যদি কেউ বলে যে আপনি কিভাবে ক্লাস নেন, হাউ ডু ইউ কন্ডাক্ট ইউর ক্লাস, আমি বলতে পারি আই ক্যান টেক ক্লাস ওভার অনলাইন থ্রু গুগল মিট, as well as I can also say that I take class through online over the Google Meet, ওভার গুগল মিট, অর্থাৎ গুগল মিটের মাধ্যমে আমি ক্লাসগুলো নেই, জুমের মাধ্যমে আমি ক্লাসগুলো নেই, ওভার জুম। এইভাবে কিন্তু এই ওভারের ব্যবহারটা এখানে হয়। আরেকটা জায়গা অ্যাবভ, এরপরে বিটুইন এবং অ্যামং, এটাও তো আমি বললাম। উইথ, ফর মানে জন্য, যেমন আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ, আমি তোমার জন্য কিছু করতে চাই, আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, এছাড়া ফরের আরেকটা ব্যবহার আছে, আপনারা জানেন, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোতে ধরে বা যাবত বোঝাতে ফর বসে, থেকে বা পয়েন্ট অফ টাইম বোঝাতে সিন্স বসে, আর পিরিয়ড অফ টাইম বোঝাতে ফর বসে। যেমন হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 4 আওয়ার্স, সে 4 ঘন্টা ধরে কাজ করছে। আই শ্যাল গো টু নেপাল ফর ট্যুর, মানে মূলত ফরের মানে হচ্ছে জন্য, চতুর্থী বিভক্তি। হ্যাঁ, এগুলো একটু মনে রাখবেন, এই নিজের মতো করে করবেন। এই সবগুলো প্রেপোজিশনের ইন ডিটেলস ইউজ বা ব্যবহার এই জায়গাটাতে দেওয়া আছে, আপনারা ভালোভাবে ডেভেলপ করতে পারবেন যদি এটা রেগুলারিটি মেনটেন করে একটু প্র্যাকটিস করেন। অর্থাৎ এটা তো একবারে সম্পন্ন হয় না ওইভাবে, জাস্ট একটু ধারাবাহিকতা ফলো করে এটা করতে হবে, এগোতে হবে, দেখবেন পারবেন আপনারা। এখানে কঠিন কিছু না। তো প্রেপোজিশনের ফাইল আমি পাঠিয়ে দিব, নিজেরা একটু দেখবেন, আর যেগুলো মেইনলি আলোচনা করার বা বলার সেটা আমি অলরেডি বলেছি। তো এখন আমি একটু যেটা বলছিলাম, জাস্ট ওয়েট এ মিনিট, এখন আমি একটু আপনাদের ওই ইসের বিষয়গুলো দেখাই, সবাই একটু দেখেন। রিডিং প্র্যাকটিস কিভাবে করতে হয়, আমি খুব সুন্দর একটা গল্প নিয়ে কথা বলবো এবং আমি পড়বো, এবং এই গল্পটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। দেখবেন এখান থেকে আপনার একটা ভালো কনসেপ্ট আসবে অ্যাবাউট রিডিং। আমরা অনেকেই প্যাসেজ পড়তে পারি, প্যাসেজ রিডিং করি, বাট তার অ্যাকচুয়াল অর্থটা বুঝি না, ভার্ব আইডেন্টিফাই করতে পারি না, কোন টেন্সে লেখা আছে এটা বুঝি না। দেখবেন এটা আপনারা বুঝতে পারবেন। তো সবাই একটু থাকেন, একটু মনোযোগ দিয়ে নেওয়ার চেষ্টা করেন। আমরা দ্রুত এটা শেষ করবো, এবং এই রিডিংটা শেষ করেই আর একটা কনভারসেশনের ভিতর যাব, যদি আপনারা থাকেন। এখন অনেক অনেক মেম্বার্স আছেন আপনারা, অনেক ধন্যবাদ আপনাদের এতটা সময় নিয়ে থাকার জন্য। তো আমি কি বললাম, প্রেপোজিশনের ফাইলটা আমি পাঠিয়ে দিব। আচ্ছা,
এবার আমরা এখানে একটু দেখি, দেখেন ইংলিশ লাভ স্টোরি। আমি কি বলছি, এটা পড়ার বেনিফিটটা কি? ভোকাবুলারি ডেভেলপমেন্ট আসে, রিডিং স্পিড ইনক্রিজ হয়, রাইটিং ইনফরমেশন বোঝা যায়, ফ্রেজ ক্লজ, পার্ট অফ স্পিচ, আপনার এটাকে কি বলে, কন্ডিশনাল সেন্টেন্স, রিলেটিভ প্রোনাউন, এগুলো সম্পর্কে কিন্তু অনেক ভালো একটা কনসেপ্ট আসে, যেগুলো মেইনলি প্র্যাকটিক্যাল বিভিন্ন প্যাসেজগুলোতে থাকে। তো একটু বোঝার চেষ্টা করেন কি বলছে এখানে। আমরা অনেকেই প্যাসেজ পড়ি, কিন্তু অ্যাকচুয়াল মিনিং, অ্যাকচুয়াল সেন্স, থট বা অর্থটা আমরা বুঝতে পারি না। তো সেটা কিভাবে বের করতে হয়? প্রত্যেকটা বাক্যে মনে রাখবেন সাবজেক্টের পরেই ভার্ব থাকে, সেই ভার্বের ফর্মটা দেখে আইডেন্টিফাই করতে হয় কোন টেন্সে লেখা আছে, আর এই টেন্সটা যদি আইডেন্টিফাই করা যায়, একটা বাক্যের অ্যাকচুয়াল মিনিং বোঝা যায়। যেমন রাজু অ্যান্ড শোভন আর ভেরি গুড ফ্রেন্ডস ফ্রম দেয়ার স্কুল লাইফ। রাজু এবং শোভন তাদের স্কুল জীবন থেকে খুবই ভালো বন্ধু। নাও দে ডু ডিফারেন্ট জবস ইন ডিফারেন্ট সেক্টরস। এখন তারা ভিন্ন চাকরি করে ভিন্ন জায়গায়। টুডে, আজ, দে মিট ইচ আদার, তারা একে অন্যের সাথে দেখা করে আফটার 3 ইয়ার্স, 3 বছর পর। এখানে এই বাক্যগুলো কিসে লেখা আছে দেখেন, সাবজেক্ট রাজু অ্যান্ড শোভন, দেন ভার্বটা হচ্ছে আর। আমিজ আর থাকলেই আমরা মনে করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট না, এই আরটা এখানে মেইন ভার্ব, এছাড়া আর কোনো ভার্ব নেই। বি ভার্বের সেন্টেন্স, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বলছে নাও, এই নাও শব্দটা কি? একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, এটা কিন্তু এক্সটেনশনের পার্ট। একটা বাক্যের মেইন অংশ কোনটা? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট কি? দেই, তারা, দে ডু, তারা করে, এটা ভার্ব। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডিফারেন্ট জবস ইন ডিফারেন্ট সেক্টর, ভিন্ন চাকরি ভিন্ন জায়গায়। টুডে, এটাও কি একটা অ্যাডভার্ব অফ টাইম, তাই না? দে মিট, তারা দেখা করে আজ, ইস আদার, এই ইস আদারটা কি জানেন? এটা একটা রেসিপ্রোকাল প্রোনাউন, দুইজন ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইস আদার বসে, দুইয়ের অধিক হলে অন অ্যানাদার বসে। বলছে আজ তারা একে অন্যের সাথে দেখা করে আফটার 3 ইয়ার্স, 3 বছর পর। এবার বলছে দে আর ভেরি হ্যাপি, তারা খুবই খুশি, টু মিট, অর্থাৎ দেখা করতে পেরে বা সাক্ষাৎ করতে পেরে। মিট মানে দেখা করা, টু মিট দেখা করে, এটা বলে ইনফিনিটিভ, টু প্লাস বিয়ন্ড, ইজ আদার আফটার আ লং পিরিয়ড, তারা খুবই খুশি অনেক দিন পর একে অন্যের সাথে দেখা করে। এইবার এই জায়গাটাতে কি বলছে বোঝার চেষ্টা করেন। আফটার সো মেনি টক্স, কি বলছে? আফটার সো মেনি টক্স, অর্থাৎ অনেক কথা বলার পর। এই যে অংশটুকু না, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, কোনো ভার্ব নেই, জাস্ট একটা ফ্রেজাল ওয়ার্ড, এক গুচ্ছ ওয়ার্ড, একটা মাত্র মিনিং দেয়। এই বাক্যে মেইনলি, এই যে বাক্যটা আপনারা দেখছেন, এই বাক্যে মেইনলি সাবজেক্ট হচ্ছে রাজু, সেইড হচ্ছে আমার ভার্ব। সে মানে বলা, এর পাস্ট ফর্ম সেইড। তাহলে রাজু সেইড, সাবজেক্ট আর ভার্ব দেখলেই বাক্যের অর্থ বের হয়ে আসে, অ্যাকচুয়াল মিনিংটা বোঝা যায়। রাজু সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস, এর মানে কি জানেন? রাজু তার মুখে একটা হাসি নিয়ে বলল। কি বললাম? রাজু তার মুখে একটা হাসি নিয়ে বলল, হাউ ইজ রূপা, রূপা কেমন আছে? রাজু কাকে বলছে? শোভনকে। কি বলছে? তার মুখে একটা হাসি নিয়ে বলছে, কি বলছে? যে হাউ ইজ রূপা, রূপা কেমন আছে। হ্যাঁ, এবার দেখেন, শোভন সেইড উইথ আ শাই, SIGH, এই শাই মানে নিঃশ্বাস, শ্বাস নিয়ে বলা। অর্থাৎ অর্থটা এরকম যে শোভন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আই ডোন্ট নো হাউ শি ইজ নাও। শোভন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আমি জানি না সে এখন কেমন আছে। আই উইশ শি মে স্টে বেটার দ্যান আই। দেখেন, উইশ মানে চাওয়া, ডিজায়ার, উইশ, লাইক, ওয়ান্ট, উড লাইক টু, এগুলোর অর্থ হচ্ছে চাওয়া। অর্থাৎ আমি চাই, আই উইশ, আমি চাই, শি মে স্টে বেটার দেন আই, সে আমার চেয়ে ভালো থাকুক। মে স্টে বলতে এখানে একটা অপটাটিভ সেন্স বোঝাচ্ছে, প্রার্থনা বা শুভকামনামূলক বাক্য। আমরা এগুলো দেখে অনেকেই সেন্টেন্সের অ্যাকচুয়াল থট বা মিনিং বুঝি না, বের করতে পারি না, বাট এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এরপর দেখেন কি বলছে, হোয়াট আর ইউ সেইং, এই যে আর ইউ সেইং, কোন টেন্স এটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস। হোয়াট আর ইউ সেইং মানে কি, তুমি কি বলছো? এইবার দেখেন, এবার দেখেন বাংলা বুঝবেন, টেন্স দেখে বাংলা ধরতে হবে। ডিডেন্ট ইউ ম্যারি হার, ডিডেন্ট ইউ মানে ডিড ইউ নট ম্যারি হার, মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তো কি বলছে যে হোয়াট আর ইউ সেইং, তুমি কি বলছো? ডিডেন্ট ইউ ম্যারি হার মানে কি, যে তুমি তাকে বিয়ে করনি, তুমি তাকে বিয়ে করনি। বাংলা বুঝবেন, তুমি তাকে বিয়ে করনি। বলছে আই অলওয়েজ লাইক টু ম্যারি হার বাট ফাইনালি শি ডিডেন্ট ম্যারি মি, আমি সর্বদা তাকে বিয়ে করতে চেয়েছিলাম। আই অলওয়েজ লাইক মানে চাওয়া, এর পাস্ট ফর্ম লাইকড,
আমরা অনেকে এটা বুঝি না, আমরা মনে করি লাইক মানে পছন্দ করা, বাট শুধু পছন্দ করা না, এই লাইকের মানে চাওয়াও হয়। অর্থাৎ আমি সব সময় তাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু অবশেষে সে আমাকে বিয়ে করেনি, বাট ফাইনালি শি ডিডেন্ট ম্যারি মি, ডিডেন্ট ম্যারি মি। আই ক্যান নট বিলিভ, আমি বিশ্বাস করতে পারছি না। এই দেখেন, এই পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ কিন্তু ডিড প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আমি যদি এখানে বলতাম যে সে আমাকে বিয়ে করেছিল, তখন কি হতো জানেন? শি ম্যারিড মি, MARRIED, মানে মেইন ভার্বের পাস্ট ফর্ম বসতো। কিন্তু এখানে বলছে সে বিয়ে করেনি, শি ডিডেন্ট ম্যারি মি। এবার কি বলছে দেখেন, বলছে আই আই ক্যান নট বিলিভ, আমি বিশ্বাস করতে পারছি না। শি সেইড মি সেভারাল টাইমস, সে আমাকে অনেকবার বলেছিল। শি লাভস ইউ, কে বলছে এগুলো? রাজু বলছে। শি লাভস ইউ, শিটা সাবজেক্ট, লাভ আমার ভার্ব, এর সাথে একটা এস আছে, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। তো এখানে কি বলছে যে শি লাভস ইউ মোর দ্যান এনিওন ইন দ্য ওয়ার্ল্ড, সে তোমাকে পৃথিবীর যে কারো চেয়ে বেশি ভালোবাসে, এই কথাটা সে বলেছিল। শি অলসো সেইড মি দিস টক্স থাউজেন্ড টাইম, সে কথা হাজারবার বলেছিল। শি অলসো সেইড মি দিস টক্স থাউজেন্ড টাইম, সে কথা হাজারবার বলেছিল। ইট সিমস টু মি, এটা আমার কাছে মনে হয়, শি সেইড দিস টক, সেই কথাগুলো বলেছিল। আপনার অর্থ বুঝতেছেন তো? টেন্সটা কি? সাবজেক্টের পরে দেখেন সেইড মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স কিন্তু এগুলো। সি সেইড দিস টক্স, দিস মানে এই কথাগুলো, এই টক কিন্তু কোনো ভার্ব না, এটা কিন্তু জাস্ট নাউন হিসাবে বসতেছে এখানে, যে সে এই কথাগুলো বলেছিল উইদাউট নোয়িং হোয়াট লাভ ইজ অর শি লাইড, অর্থাৎ এটা না জেনে, উইদাউট নোয়িং মানে কি, এটা না জেনে ভালোবাসা কি, অথবা সে মিথ্যা বলেছিল। লাই মানে মিথ্যা, এর পাস্ট ফর্ম কি? অর শি লাইড, অথবা সে মিথ্যা বলেছিল। লাই এর পাস্ট ফর্ম লাইট, ইডি। এবার বলছে দেখেন, গল্পটা শোনেন। হার ইনোসেন্ট লুকিং ফেস, অর্থাৎ তার যে নিরীহ চেহারাটা, হার ইনোসেন্ট লুকিং ফেস ইজ স্টিল ফ্লটিং ইন ফ্রন্ট অফ মাই আইস, মানেটা কি? তার যে নিরীহ চেহারাটা এখনো আমার চোখের সামনে ভাসছে। ইজ ফ্লটিং, স্টিল শব্দটা একটা অ্যাডভার্ব, ইজ ফ্লটিং এটা আমার মেইন ভার্বের অংশ, ইজ অক্সিলারি, ফ্লটিং মেইন ভার্ব, মানে ভাসিতেছে। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোথায় ভাসিতেছে? ইন ফ্রন্ট অফ মাই আইস, অর্থাৎ আমার চোখের সামনে। ইন ফ্রন্ট অফ মাই আইস, আমার চোখের সামনে। বোঝার চেষ্টা করেন। এবার বলছে ইট ইজ হার্ড টু বিলিভ, এটা বিশ্বাস করা কঠিন। অ্যান ইনোসেন্ট লুকিং গার্ল লাইক হার মে লাই, অর্থাৎ এটা বিশ্বাস করা কঠিন যে তার মতো একটা নিরীহ মেয়ে মিথ্যা বলতে পারে। এটা বিশ্বাস করা কঠিন কোনটা? যে তার মতো একটা নিরীহ মেয়ে মিথ্যা বলতে পারে। শোভন সেইড, শোভন বলেছিল, আই বিলিভড হার, আমি তাকে বিশ্বাস করেছিলাম। আই ড্রিমড উইথ হার আ লট, দেখেন পাস্ট টেন্স, বিলিভ এর পাস্ট ফর্ম বিলিভড, বিশ্বাস করেছিলাম। ড্রিম এর পাস্ট ফর্ম ড্রিমড, অর্থাৎ আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। এই ড্রিম শব্দটা কিন্তু এখানে ভার্ব, বাট মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু, এই যে ড্রিম, এটা কিন্তু আবার এখানে আমার নাউন হয়ে গেছে। দেখছেন, এই পার্ট অফ স্পিচের ফাংশন বুঝতে হয়, না হলে একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল অর্থ, অ্যাকচুয়াল মানে বোঝা যায় না। ট্রান্সলেট করতে গেলে প্রবলেম ফেস করি আমরা, বা ফেস করতে হয়। দূর কি হয়েছে, জাস্ট ওয়েট আ মিনিট। কি বললাম তাহলে? যে আই ড্রিমড উইথ হার আ লট বাট মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু, কিন্তু আমার স্বপ্নগুলো, কিন্তু আমার স্বপ্নগুলো সত্য হয়নি, সত্য হয়নি। আমি যদি বলতাম আমার স্বপ্নগুলো সত্য হয়েছিল, তাহলে ইংলিশটা কি হতো? মাই ড্রিমস কেম ট্রু, ডিডেন্ট কাম। আর যদি আমি অ্যাফার্মেটিভ করতাম, আমার ভার্বের কি বসতো? পাস্ট ফর্ম বসতো, কেম ট্রু। রাজু সেইড, রাজু বলল, ওয়াই ডিড শি ডু লাইক দ্যাট, সে কেন এমনটা করলো? কি বললো? সে কেন এমনটা করলো, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত সেন্টেন্স। ওয়াই ডিড শি ডু লাইক দ্যাট, বলছে আই ডোন্ট নো হোয়াই, আমি জানি না কেন। রাজু সেইড, রাজু বলল, ওয়ার শি ইজ নাও, সে এখন কোথায়? শোভন সেইড, শি ম্যারিড, ম্যারি থেকে ম্যারিড, দেখছেন এই যে পাস্ট ইনডিফিনিট অ্যাফার্মেটিভ সেন্টেন্স। শোভন কি বলছে? শি ম্যারিড দ্য অনলি সান অফ দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার ভিলেজ, সে আমাদের গ্রামের সবচেয়ে ধনী লোকের ছেলেকে বিয়ে করেছে। হিজ নেম ইজ রবি, ইউ নো হিম, তার নাম রবি, তুমি তাকে চেনো। এইবার কি বলছে দেখেন, হোয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না? হোয়াই
ডিডেন্ট ইউ ট্রাই, ডিডেন্ট ইউ ট্রাই অর্থাৎ WH ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সে। ওয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না? বলছে আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল, আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল, ওয়াজ গোয়িং ভালো যাচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস। সাডেনলি হঠাৎ করে শি রিডিউস টকিং টু মি ওভার মোবাইল ফোন, হঠাৎ করে সে আমার সাথে মোবাইলে কথা বলা কমিয়ে দিয়েছিল। এই রিডিউসটা কিন্তু মেইন ভার্ব, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এই টকিং যেটা দেখছেন এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, চেহারাটা ভার্বের মতো মনে হলেও, দেখতে ভার্ব মনে হলেও এটা আসলে কোনো ভার্ব না, এটা হচ্ছে একটা জেরান। এটা অ্যাজ এ পার্ট অফ স্পিচ একটা নাউনের কাজ করে, জাস্ট কথা বলা, স্থির একটা অবস্থা প্রকাশ করে। এটা কিন্তু কোনো কন্টিনিউয়াস টেন্স না, পাস্ট ইনডিফিনিট, সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে সেইটাই মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, ফাইনাইট ভার্ব, সেইটা দেখে টেন্স আইডেন্টিফাই করা যায়। এরপরে যেটা দেখছেন এটা নন ফাইনাইট। সো শি রিডিউস টকিং টু মি ওভার মোবাইল ফোন, সে আমার সাথে মোবাইলে কথা বলা কমিয়ে দিয়েছিল। শি অলসো রিডিউসড মিটিং মি, সে আমার সাথে দেখা করাও কমিয়ে দিয়েছিল। আই ডাউটেড সামথিং রং অ্যান্ড আই আস্কড হার, আমি সন্দেহ করেছিলাম যে কিছু একটা ভুল হচ্ছে এবং আমি জিজ্ঞাসা করেছিলাম তাকে, হোয়াটস রং উইথ ইউ, তোমার কি সমস্যা হচ্ছে? শি সেইড এভরিথিং ইজ অল রাইট, সে বলেছিল সবকিছু ঠিক আছে। কিপিং হ্যান্ড অন শোভন সোলজার, অর্থাৎ শোভনের কাঁধে হাত রেখে, শোভনের কাঁধে হাত রেখে, কাঁধে শোল্ডার, শোভনের কাঁধে হাত রেখে রাজু লুকড অ্যাট হিজ আইস, রাজু তার চোখের দিকে তাকালো। লুকড দেখছেন সাবজেক্টের পর ভার্ব, এই ভার্বটার উপর সবসময় ফোকাস করবেন, তাহলে একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল মিনিংটা আপনারা বের করে আনতে পারবেন। কোথায় ফোকাস করলে? যদি ভার্বের উপর ভালোভাবে ফোকাস করতে পারেন। তাহলে কি বলছে? রাজু লুকড, রাজু তাকালো, অ্যাট হিজ আইস, তার চোখের দিকে। টিয়ার্স ট্রিকলড ফ্রম হিজ আইস, তার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়েছিল। রাজু সেইড উইথ টিয়ার্স ইন আইস, রাজু তার চোখে পানি নিয়ে বলল, বাট শি কন্টিনিউড টু বি চেঞ্জড, কিন্তু সে পরিবর্তন হতেই থাকলো। ইট ওয়াজ ভেরি পেইনফুল টু টেক আর চেঞ্জেস ইজিলি, এটা খুবই কষ্টদায়ক ছিল, এটা খুবই যন্ত্রণাদায়ক ছিল তার এই পরিবর্তনটা সহজে মেনে নেওয়া। শোভন ওয়াজ ওয়েপিং, শোভনও কাঁদিতেছিল বা কাঁদতেছিল। কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। কোন টেন্স এটা? পাস্ট কন্টিনিউয়াস। রাজু ট্রাইড টু কনসোল শোভন, রাজু শোভনকে থামানোর চেষ্টা করেছিল। ট্রাই থেকে ট্রাইড, করেছিল। বাংলা বুঝবেন, আওয়ার মাদার টাং ইজ বাংলা, সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড বাংলা বাই অ্যানালাইজিং দিস কাইন্ডস অফ রিডিং প্যাসেজ। রাজু ট্রাইড টু কনসোল শোভন, কনসোল মানে সান্ত্বনা দেওয়া, বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন, মানে কি? কিন্তু পৃথিবীতে কোনো সান্ত্বনাই যথেষ্ট ছিল না তার কষ্টটা দূর করার জন্য। শোভন সেইড উইথ টিয়ার্স অন হিজ আইস, শোভন তার চোখে পানি নিয়ে বলল, আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক অ্যাজ লাইক অ্যাজ শি ওয়াজ ইন আর্লিয়ার ডেজ। ওয়াজ ওয়েটিং, ওয়াজ প্লাস ভার্বের সঙ্গে আইএনসি, অর্থাৎ আমি তার ফিরে আসার প্রতীক্ষা করছিলাম। আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং, গেট মানে কি? পাওয়া। ফর গেটিং হার ব্যাক, যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। অ্যাজ লাইক অ্যাজ শি ওয়াজ ইন আর্লিয়ার ডেজ। এবার বলছে ডিড শি কাম ব্যাক নো মোর, সে কি কখনোই ফিরে আসেনি? কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্সের কোশ্চেন। কোশ্চেন তৈরি করতে গেলে ডিডের ব্যবহার করতে হয়, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্বের কিন্তু বেস ফর্ম। কিন্তু যখন আপনি অ্যাফার্মেটিভ করবেন তখন সাবজেক্টের পরে ভি টু, অর্থাৎ মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম না, পাস্ট ফর্ম। যেমন she came back on day, বলছে did she come back no more, বলছে she came back on day, come এর past form came, সে একদিন এসেছিল। she sat beside me, sit এর past form sat, সে আমার পাশে বসেছিল। touching my body, she sat beside me touching my body, আমার বডিতে টাচ করে সে আমার পাশে বসেছিল। I lost myself in joy, myself একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। I lost আমি হারিয়েছিলাম আমাকে, মানে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম আনন্দে। আই গট দ্য মোস্ট প্রিসিয়াস থিংস ইন দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবীর সব থেকে মূল্যবান বস্তুটি পেয়েছিলাম। আই ফেল্ট লাইক দ্যাট, আই গট ব্যাক মাই লস্ট ড্রিমস, আমি এমনটা অনুভব করেছিলাম। FEEL, ফিল, বুঝছেন? ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট। আমরা অনেকে টেন্স শিখি কিন্তু ভার্বের ফর্ম জানি না, ভার্বের ফর্ম সম্পর্কে কনসেপ্ট রাখি না। ভার্বের ফর্ম না জানলে কিন্তু এই বিষয়গুলো বোঝাও যাবে না যেটা কোন টেন্সে লেখা যাবে, যাবে না। তো এই ভার্বের ফর্ম, ভোকাবুলারি প্র্যাকটিক্যালি কিভাবে মেমোরাইজ করতে হয় সেটাও আপনাদের থার্ড ক্লাস আমি দেখিয়েছিলাম, এবং তার উপর আমার ডিটেলস অনেকগুলো ক্লাস আছে ভোকাবুলারি ডেভেলপমেন্ট, ভোকাবুলারি ইমপ্রুভমেন্টের উপর। পেইড কোর্সে আসলে আপনারা সেটা বুঝতে পারবেন। সো আই ফেল্ট লাইক দ্যাট, আই গট ব্যাক মাই লস্ট ড্রিমস, আমি এমনটা অনুভব করেছিলাম যে আমি আমার হারানো স্বপ্ন ফিরে পেয়েছি।
আমার যে ক্লাসগুলো, আমার যে কোর্সটা, আমি কিন্তু সব সময় প্র্যাকটিক্যাল জায়গাটা নিয়ে কথা বলি, প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখাই প্রত্যেকটা রুলস রেগুলেশন স্ট্রাকচারকে। আপনি যে কোনো টিচারের কাছে ইংলিশ পড়তে যান, কোর্স করতে যান, এই প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইটা কেউ করবে না, সবাই ওই রুলস পড়াবে, আপনার ওই স্ট্রাকচার পড়াবে, বা স্পিকিং করালেও সার্টেন টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া হবে। কিন্তু অ্যাকচুয়াল যে সিচুয়েশন, অ্যাকচুয়াল যে অরিজিনেশন, অ্যাকচুয়ালি যে একটা সেন্টেন্স কিভাবে অর্গানাইজ হচ্ছে, কিভাবে কারেক্ট ওয়ার্ডার ফলো করছে, সেই ওয়ার্ডার ফলো করে কিভাবে সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা হচ্ছে কনভারসেশন, কমিউনিকেশন বা স্পিকিং এ, এটা আমরা অনেকে বুঝি না। আমি কিন্তু সেই বিষয়গুলোতেই বেশি জোর দেই, ফোকাস দেই, যাতে করে একটা স্টুডেন্টের কঠিন না লাগে, কষ্ট না হয়, সে যত দুর্বল থাকুক, যত ডাল থাকুক, আনন্দের সাথে যাতে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে। যেমন দেখেন, হোয়াট ডিড শি সেই, সে কি বলেছিল। দেখেন, পাস্ট ইনডিফিনিট, আমার কোশ্চেন করতে গেলে আগে ডাবল ইজ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব ডিড, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্বটা হচ্ছে সেই, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে। কিন্তু যখন আপনি অ্যাফার্মেটিভ করবেন, আমার মেইন ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। যেমন হোয়াট ডিড শি সেই, বলছে শি সেইড, দেখছেন সে সেইড, এটা অ্যাফার্মেটিভ যেহেতু এই জন্য সেইড ভার্বের পাস্ট ফর্ম, সে বলেছিল। অ্যান আনএমপ্লয়েড বয় লাইক ইউ, অর্থাৎ তোমার মতো একটা বেকার ছেলেকে মেবি লাভ, মেবি প্লাস ভি3, এটা কি জানেন? এটা হচ্ছে মডালের প্যাসিভের স্ট্রাকচার। মডাল ভার্বের পর মেইন ভার্বের বেস ফর্ম বসে, বাট সেগুলো যখন আমরা প্যাসিভে করি তখন বি প্লাস ভি3 বসে। আমরা অনেকে এগুলো বুঝি না বা জানি না, তো এগুলো যদি না জানেন, এই ফর্ম না বোঝেন, এই ধরনের প্যাসেজ পড়ে তার অ্যাকচুয়াল সেন্স বা থট বা অর্থ আপনি কখনো বুঝতে পারবেন না। তো an unemployed boy like you may be loved but may not be married, তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসা যেতে পারে বাট বিয়ে করা যেতে পারে না। অনলি লাভ ক্যান নট মেক আ কাপল হ্যাপি, শুধুমাত্র ভালোবাসা একটা দাম্পত্যকে সুখী করতে পারে না। বিকজ লাভ ক্যান নট বি ইটেন, লাভ ক্যান নট বি ওন, লাভ এটা নিষ্ক্রিয় ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, তাহলে ভার্বটা কি? মডালের প্যাসিভ, ক্যান নট বি প্লাস ভি3, অর্থাৎ ভালোবাসা খাওয়া যেতে পারে না, ভালোবাসা পড়া যেতে পারে না। আই ওয়াজ গ্রোন আপ ইন আ পুয়ার ফ্যামিলি, আমি একটা গরিব পরিবার থেকে বেড়ে উঠেছি, এটাও পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। আই নো, আমি জানি, হাউ ক্রুয়েল অ্যান্ড হিডিয়াস প্রভার্টি ইজ, আমি জানি প্রভার্টি ইজ, আমি জানি দারিদ্রতা কত কঠিন এবং নিষ্ঠুর। দ্যাট ইজ হোয়াই আই ডিসাইডেড টু ম্যারি আ রিচ ম্যান, আই সাবজেক্ট, ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, টু ম্যারি, ম্যারি মানে বিয়ে করা, টু ম্যারি মানে বিয়ে করতে, বিয়ে করার, আর রিচ ম্যান একটা ধনী লোককে। বলছে হোয়াই ডিড ইউ সে টু হার, হোয়াট ডিড ইউ সে টু হার, তুমি তাকে কি বলেছিলে। কে বলছে এটা? রাজু শোভনকে বলছে যে ওই মেয়েটা যখন তোমাকে এসব বলে চলে গেছে তখন তুমি তাকে কি বলছিলে। বলছে আই হ্যাড মেনি থিংস টু সে হার, অর্থাৎ আমার তাকে বলার অনেক কিছু ছিল। আমরা হ্যাভ হ্যাজ হ্যাড দেখলে ভাবি কোনো পারফেক্ট টেন্স, বাট না, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট, হ্যাড হচ্ছে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম। বাংলাটা কি? হ্যাড কোথায় বসে? অধিকারে বা মালিকানা বোঝাতে, যে আমার তাকে বলার অনেক কিছু ছিল, বাট আই কুডেন্ট সে হার এনিথিং, কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি। মডালের নেগেটিভ সেন্টেন্স, টিয়ার্স ট্রিকলড ফ্রম মাই আইস, আমার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়েছিল। বলছে ওয়াই ডিডেন্ট শি থিঙ্ক অ্যাবাউট দিস থিংস বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, মানে কি? পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ ইন্টারোগেটিভ, কেন সে এই বিষয়গুলো ভাবেনি, কেন সে, ওয়াই ডিডেন্ট শি থিঙ্ক অ্যাবাউট দিস থিংস, কেন সে ভাবেনি এই বিষয়গুলো সম্পর্কে তোমার প্রেমে পড়ার আগে, তোমার সাথে ভালোবাসার আগে। সে নিউ, নো মানে জানায়, পাস্ট ফ্রম নিউ, সে জানতো। ইউ আর অ্যান আনএমপ্লয়েড বয়, তুমি একটা বেকার ছেলে, বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, আফটার হ্যাভিং আ রিলেশনশিপ ফর 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছর ধরে একটা সম্পর্ক থাকার পর, আফটার হ্যাভিং আ রিলেশনশিপ ফর 5 ইয়ার্স, শি ক্যান নট সে লাইক দ্যাট, সে এমনটা বলতে পারে না। শি ক্যান নট সে লাইক দ্যাট, বলছে আই সেইড টু হার নাথিং, আমি তাকে কিছুই বলিনি। আই সেইড টু হার নাথিং, কিছুই বলিনি। কামিং হোম, বাড়ি এসে, আই ক্রাইড টু মাচ, আমি অনেক কেঁদেছিলাম। আই ক্রাইড টু মাচ বাট সেইড নাথিং টু এনিওয়ান, কিন্তু কাউকে কিছু বলিনি। আই গেস শি ইজন্ট হ্যাপি, আমি মনে করি সে সুখে নেই। বলছে হাউ ডু ইউ নো দ্যাট, তুমি কিভাবে জানো এটা? শি চিটেড ইউ, সে তোমার সাথে প্রতারণা করেছিল। আর চিট নেভার বি হ্যাপি, একজন প্রতারক কখনো সুখী হতে পারে না বা হয় না। শি ক্যান বি এসকেপ ফ্রম আ ম্যান, সে একজন মানুষের থেকে পলায়ন করতে পারে। বাট বাট গড মাস্ট পানিশ হার, কিন্তু সৃষ্টিকর্তা অবশ্যই তাকে শাস্তি দিবে। এটা হচ্ছে মডালের সেন্টেন্স। আই নেভার কার্স হার, কার্স মানে কি জানেন? অভিশাপ, অর্থাৎ আমি তাকে কখনোই অভিশাপ দেই না। আই অলওয়েজ প্রে দ্যাট শি মে বি হ্যাপি, আমি সবসময় প্রার্থনা করি যে সে সুখে থাকুক। ডিডেন্ট ইউ ম্যারি, ডিডেন্ট ইউ ম্যারি, তুমি বিয়ে করনি, বাংলা কি? তুমি বিয়ে করনি,
বলছে নো, স্টিল আই ম্যারিড নো ওয়ান, মাই প্যারেন্টস আর লুকিং আ ব্রাইড ফর মি, আমার পিতামাতা আমার জন্য মেয়ে খুঁজছে। বলছে আই থিঙ্ক ইউ শুড ম্যারি সুন, আমি মনে করি তোমার তাড়াতাড়ি বিয়ে করা উচিত। এটা শোভন বলছে রাজুকে, বলছে ইয়েস আই শুড, বাট আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্লস। হ্যাভ লস্ট, হ্যাভ প্লাস ভি3, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের ডেফিনেশন কি? কোন একটা কাজ হয়েছে, গিয়েছে, থেকেছে, অর্থাৎ আই হ্যাভ লস্ট, আমি হারিয়েছি, আমি হারিয়েছি মাই বিলিভ, আমার বিশ্বাস, ইন গার্লস, অর্থাৎ মেয়েদের প্রতি। অল গার্লস আর নট লাইক হার, বলছে সব মেয়ে তার মতো নয়। স্টিল দেয়ার ইজ সামন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে এমনও কেউ কেউ আছে, হু অনার্স ট্রু লাভ, যারা সত্যিকারের ভালোবাসাকে সম্মান করে। বলছে ইয়েস আই বিলিভ দ্যাট, হোয়াট অ্যাবাউট ইউ, ডিড ইউ ম্যারি, তুমি বিয়ে করেছো? বলছে মানে বিয়ে করেছিলে? বলছে ইয়েস আই ডিড। শোভন সেড সে সামথিং অ্যাবাউট হার, বলছে যে শি ইজ ভেরি সিম্পল গার্ল, বাট হার সিম্পলিসিটি মেড হার গর্জিয়াস, সে খুবই সরল মেয়ে, কিন্তু তার সরলতা তাকে আমার চেয়ে, সরি, তাকে অনেক গর্জিয়াস করে তোলে, অনেক সুন্দর করে তোলে। এটা শোভন হবে না, এটা হচ্ছে রাজু সেইড হবে। আচ্ছা, এরপর বলছে দেখেন, বলছে হাউ ডাজ শি লুক অ্যাট, বলছে নট সো মাচ বিউটিফুল বাট শি হ্যাজ আ ভেরি বিউটিফুল মাইন্ড, খুব সুন্দর নয় কিন্তু তার খুব সুন্দর একটা মন আছে। বলছে বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিউটি অফ ফেস, মুখের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ। ইয়েস ইউ আর রাইট, আর বিউটিফুল মাইন্ড লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, তার সুন্দর মন পৃথিবীর যে কোনো কিছুর থেকে আমাকে বেশি ভালোবাসে। ও সরি, এটা কে বলছে? ও এটা মানে ইয়ে, ওই শোভনী রাজুকে বলছিল, ঠিকই আছে, এটা রাজুর বউ, তার সম্পর্কে কথা বলছে এখানে। তো এবার দেখেন কি বলছে, কোথায় গেল, যে হার বিউটিফুল মাইন্ড, দেখেন এখানে সাবজেক্টটা কিন্তু এই মাইন্ড, এটার কারণে আমার এই লাভের সাথে একটা এস হচ্ছে, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বা ইএস বসে, যে তার সুন্দর মন পৃথিবীর যে কোনো কিছুর থেকে আমাকে বেশি ভালোবাসে। বলছে এটা শেষ হয়ে গেছে আর নেই, জাস্ট একটু ওয়েট করেন। বলছে ইউ আর আ ভেরি গুড পারসন, ইউ ডিজার্ভ সাচ আ ওয়াইফ। রাজু সেইড অ্যাজ আ পারসন ইউ আর বেটার দ্যান আই, মানুষ হিসেবে তুমি আমার চেয়ে ভালো। আই হোপ ইউ উইল হ্যাভ আ দ্যান আই, আমি মনে করি তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে। হ্যাভ মানে এখানে পাওয়া বোঝাচ্ছে, ইউ উইল হ্যাভ, তুমি পাবে। প্রে লাইক দ্যাট, আই হোপ ইউর প্রেয়ার উইল বি গ্রান্টেড। দ্য মোবাইল অফ রাজু, মানে রাজুর মোবাইল, অজ রিঙ্গিং, বাজিতে ছিল, বাজতে ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। লুকিং এট দ্য মোবাইল স্ক্রিন, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রাজু সেইড, রাজু বলল আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড, এটা একটা সেমি মডাল অক্সিলারি ভার্বের সেন্টেন্স, আমাকে এখন যেতে হবে বন্ধু। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি, আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। শোভন সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস, শোভন তার মুখে একটা হাসি নিয়ে বলল ওকে গো, আই উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ওয়াক অফ লাইফ, জীবনের প্রতিটি ধাপে প্রতিটি মুহূর্তে আমি তোমার শুভকামনা জানাই। রাজু স্টুড আপ, স্ট্যান্ড থেকে স্টুড, অর্থাৎ রাজু উঠে দাঁড়ালো, অ্যান্ড ওয়াক টু দ্য ওয়ে অফ হিজ হোম, এবং তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। শোভন স্টার্টেড অ্যাট হিজ ওয়াকিং অ্যাজ ওয়ে অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন, অর্থাৎ শোভনও তার হাঁটা শুরু করলো যত দূর পর্যন্ত দেখা যেতে পারে, ক্যান বি সিন। সো এই হচ্ছে আমার গল্প। আমরা অনেকেই রিডিং পড়ি, বাট এই যে অ্যাকচুয়াল অর্থটা, অ্যাকচুয়াল টেন্সটাকে আইডেন্টিফাই করা, কোথায় মডালের ব্যবহার, কোথায় সেমি মডালের ব্যবহার, কোথায় টেন্স বা কোনটা পারফেক্ট টেন্স, বা কখন কোশ্চেনটা হচ্ছে, কোশ্চেনটা নেগেটিভ ইন্ট্রোগেটিভ না জাস্ট ইন্ট্রোগেটিভ না ডাব্লিউএইচ অর্যুক্ত ইন্ট্রোগেটিভ, তাহলে যদি তেমন হয় তার অ্যাকচুয়াল মিনিংটা কি, আমরা অনেকে এগুলো ধরতে পারি না, আইডেন্টিফাই করতে পারি না। তো এগুলো না করতে পারলে আপনি তো রুলস স্ট্রাকচারে প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করতে পারবেন না। অ্যাপ্লাই করতে না পারলে এবং এই প্যাসেজগুলোকে এইভাবে কারেক্টলি রিড আউট করতে না পারলে আপনি কি ইংলিশে কখনোই প্রফেশনাল হতে পারবেন, এক্সপার্ট হতে পারবেন? একটু ভাবেন তো, পারবেন না। আমরা ইংলিশ শিখবো, আমরা একটা ভাষা শিখতেছি, ল্যাঙ্গুয়েজ শিখতেছি, প্র্যাকটিক্যালি শিখবো। দেখেন এটাকে প্রিপোজিশন পড়ালাম, বাট কতগুলো প্র্যাকটিক্যাল উদাহরণ দিলাম। তো গ্রামারও প্র্যাকটিক্যাল কনটেক্সটের সঙ্গে আমরা অ্যাপ্লাই করে শিখবো, আনন্দের সাথে শিখবো। ইংরেজি ভাষা শেখা কঠিন হবে কেন? এই একটা ক্লাস করে যান আপনি, আপনার মনে থাকবে আমার কথা, যে এরকম একটা লোক ছিল, এইভাবে ইংরেজি পড়াইছিল, কালকে হয়তো আর থাকবো না। যারা পেইড কোর্সে আসবেন তারা তোমাকে পাবেন, রেগুলারিতে ক্লাস করতে পারবেন, অনেক ভালোভাবে শিখতে পারবেন। এই টাকার ভিতরে আপনি যে কত কিছু পাবেন, ইউ উইল নট ইমাজিন ইট, আপনি ইমাজিন করতে পারবেন না, ইউ ক্যান নট বি এবল টু ইমাজিন ইট। সো থাকবেন, আর সবার জন্য শুভকামনা থাকলো। আশা করি আপনারা যেখান থেকে ইংরেজি শেখেন অনেক ভালোভাবে শিখবেন, সঠিক ওয়েটাকে মেনটেন করবেন। কারণ একটা জিনিস মনে রাখবেন, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, এটা
আপনি যদি সত্যিকার অর্থে শিখতে চান, অবশ্যই অবশ্যই সিকোয়েন্স মেনটেন করতে হয়, ধারাবাহিকতা মেনটেন করতে হয়, চেইন অফ কমান্ড এটা ফলো করে। আপনি ওয়ার্ড না পারলে সেন্টেন্স পারবেন না, সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না, টেন্স না পারলে ভয়েস পারবেন না। তো এইটা আমাকে বুঝতে হবে, কোন টপিকের পর কোন টপিক পড়বো, কোন টপিকের সাথে কোন টপিক রিলেটেড বা কানেক্টেড। আমার এই কোর্সের বেনিফিট এইটাই, গোছানো পদ্ধতিতে এগোতে পারবেন। আর এইটা যে বুঝতে পারে না, বিভিন্ন জায়গা থেকে যে শিখতে থাকে, আপনি নিজেকে প্রশ্ন করেন, দিন মাস বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, এই শেখাটাকে আপনি শেষ নামাতে পারবেন না। আপনি শিখতেছেন, শিখবেন, শিখতেই থাকবেন। নিজের ভিতরে ওই কনফিডেন্টটা পাবেন না যে আমি সত্যিকার অর্থে পুরোপুরিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখন পারি বা জানি। এটা পাওয়া যায় না, কিন্তু একটা মেন্টরের অধীনে থেকে, গাইডলাইনের ভিতর থেকে ধারাবাহিকভাবে গেলে এইটা পাওয়া যায়। তো সেইটাই হচ্ছে বেনিফিট। আর পেইড কোর্সের মেইন মেইন বেনিফিট হচ্ছে, দেখেন এই ফ্রি ক্লাস দিচ্ছি, আপনাদের মিউট রেখে আমি পড়াচ্ছি। এটা তো সায়েন্স না বা ম্যাথ না, রকেট সায়েন্স না যে আমি পড়ালাম আপনি বুঝলেন। আপনাকে যত ভালো টিচার ক্লাস করাক, হাজারটা ক্লাস নিলে কোনো লাভ হবে না যদি না আপনি কথা বলেন, যদি না টু ওয়ে কমিউনিকেশন হয়, যদি না আপনার মুখ থেকে আপনি কথা বের করেন। আপনাকে কথা বলতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। তার জন্য আমার এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব, স্পিকিং সেশন, ওয়ান টু ওয়ান স্পিকিং টেস্ট, সব কিছুই থাকবে, আপনি পাবেন, যাতে করে আপনি দ্রুত ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারেন। আর আপনি যতই দুর্বল হন, যতই ইলিটারেট হন, একদম ডাল হন, যদি একটা শখ থাকে, যদি ইচ্ছা থাকে, আমি ইংরেজি শিখবো, ভাষাটা ডেভেলপ করতে চাই, বাংলার মতো করে বলবো, আপনি আসেন, আপনি পারবেন। আমি একদম বেসিক থেকে ধরে ধরে পড়াবো, আপনি ব্যর্থ হবেন না। কারণ এটার জন্য আহামরি ব্রেন লাগে না, এটা ব্রেনের কোনো কিছু না, এটা প্র্যাকটিসের বিষয়। ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। জাস্ট ইউ হ্যাভ টু ফলো সাম টেকনিক অ্যান্ড স্ট্র্যাটেজি। যদি অল্প কিছু টেকনিক বা স্ট্র্যাটেজি ফলো করে এগোনো যায়, দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়। আমরা নিজেরাই এটাকে কঠিন করে ফেলি, মানে এটা কঠিন কিছু না, খুবই সহজ এই ভাষাটা। এটা আমি আপনাকে বলতে পারি, আপনি যতই দুর্বল থাকেন না কেন, আপনি পারবেন। তো এখন আমি একটু আপনাদের কনভারসেশন দেখাবো, বাংলা থেকে ইংলিশে। জাস্ট আর একটু টাইম দিবেন, 10 মিনিটের মতো একটা কনভারসেশন দেখাই দিয়ে, আপনাদের কাজে লাগবে, আপনাদেরই ভালো লাগবে আপনাদের এটা করলে। ঠিক আছে, জাস্ট একটা মিনিট একটু ওয়েট করেন। আর আবারও বলে রাখি, যারা এখনো পর্যন্ত পেইড কোর্সে আসতে চান, এখনো পর্যন্ত আসতে পারবেন, আগামীকাল সন্ধ্যার ভিতরে ভর্তি হবেন, তাহলে একদম শুরু থেকে ধারাবাহিকভাবে শিখতে পারবেন। 1 ঘন্টা ক্লাস টাইম থাকবে মেইন কোর্সের, 9:30 থেকে 10:30, সপ্তাহে 4 দিন ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, এই 4 দিন। বাট আগামীকাল যেহেতু আমি ডেট আগে থেকে অ্যানাউন্স করা হয়েছিল, এই জন্য আগামীকালকেই শুরু করব আমরা। তো 9:30টায় জয়েন করবেন প্রত্যেকে, 3 মাসের কোর্স। ইভেন আমি এটাও বলছি, যদি রেগুলারিটি মেনটেন করেন 3 মাসের ভিতরে কাভার হয়ে যাবে। যদি 3 মাসের ভিতরে কাভার না হয়, টোটাল কোর্স ফি 2,000 টাকা। এই 2,000 টাকার ভিতরেই আপনি যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, আপনি থাকতে পারবেন। একটা ব্যাচে যদি অনেকগুলো ক্লাস মিস করেন, পরবর্তী আরো একটা ব্যাচে আমি আপনাকে যুক্ত করে নিব, তার জন্য আলাদা কোনো কোর্স ফি দিতে হবে না। আপনি থাকতে পারবেন। এই কোর্সটা হচ্ছে যে কেউ করতে পারবেন, আপনারা যে কোনো বয়সের, কারণ আমি গ্রামার রুলস শেখাই, সেগুলোকে প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো দেখিয়ে দিই। তো এটা আমি সেভাবেই ডিজাইন করেছি যাতে করে যে কোনো বয়সের যে কেউ আপনারা করতে পারেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট, যারা প্রবাসী আছেন, যে কেউ আপনারা পেইড কোর্সটা করতে পারবেন, এবং আশা করি আপনার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। ইভেন যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এই কোর্সটা অনেক বেশি ইফেক্টিভ হবে। ডিরেক্টলি আইএলটিএস এর এক্সামে বসতে পারেন কোর্সটা কমপ্লিট করে। এবং এই কোর্সে মেইন ব্যাচে টোটাল 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারেন। অর্থাৎ যারা চাকরিজীবী আছেন, যারা হাউস ওয়াইফ আছেন, যারা স্টুডেন্ট আছেন, যে কেউ আপনারা করতে পারবেন এবং আপনার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। এবং ক্লাস টাইম এই রাতেই থাকবে, রাত 9:30টায়। আর যারা ফ্রি ক্লাস করছেন, আপনারা জানেন আমি রেকর্ড ক্লাস পিডিএফ ফাইল দিচ্ছি। যারা পেইড কোর্সে আসবেন, তারাও প্রত্যেকটা ক্লাসের রেকর্ড এবং প্রিমিয়াম পিডিএফ যে ফাইলগুলো আছে, সেগুলো পাবেন। অর্থাৎ যদি কেউ কোনো ক্লাস মিস করেন, পরবর্তীতে আবার দেখে নিতে পারবেন। এবং এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে আপনারা প্রত্যেকটা লাইভ ক্লাসের শেষে রেকর্ড ক্লাস পাবেন। হ্যাঁ, মিস করলে কোনো সমস্যা হবে না। আর এটা আমি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয়ে পড়াবো, সব জায়গাতে যাব, যাতে করে আপনারা সম্পূর্ণ ইংরেজি ভাষাটা নিজের আয়ত্তে আনতে পারেন। এরপর হচ্ছে আমার কোর্স, টোটাল ক্লাস আমি বলছিলাম 70টা ক্লাস, এখানে হিউজ ক্লাস আপনি পাবেন, এবং ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। এত ক্লাস লাগে না, 30 35 40টা ক্লাস করলেই হয়, যদি সেইভাবে অ্যাটেন্টিভলি ক্লাস করতে পারেন। উম, প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়, ক্রিয়েটিভ পাওয়ারটা যাতে বাড়ে। আমি যদি শুধু স্পোকেন করাই, আমি যদি বলি এটা প্লাস এটা প্লাস এটা, এরকম একটা বাক্য হয়, এই যে হাজারো বাক্য তৈরি করতে পারবেন। এভাবে করালে কি হয়, আমি যতটুকু করাবো, যে কয়টা রুলস পড়াবো, ওর ভিতরে আটকে থাকবেন, নিজের ক্রিয়েটিভ পাওয়ারটাকে ডেভেলপ করতে পারবেন না। বাট বেসিক গ্রামার, কম্পালসারি কিছু গ্রামাটিক্যাল থিংস জানা থাকলে আপনার এই জায়গাগুলোর ডেভেলপমেন্টটা আসে।
10 তলা বিল্ডিং করতে গেলে মাটির নিচে 20 ফুট গর্ত করতে হয়, একটা ভিত্তি স্থাপন করতে হয়। তো সেই ভিত্তিটা স্থাপিত হয় এই বেসিক গ্রামার বা এই ফাউন্ডেশনটা মজবুত হয় এই বেসিক গ্রামার জানার মাধ্যমে। ক্রিয়েটিভলি ইনস্ট্যান্টলি আপনি একটা ভাইবা ফেস করতে পারবেন, একটা প্রেজেন্টেশন দিতে পারবেন আপনার অফিসে বা ভার্সিটিতে, কলেজে, যদি আপনার এই বেসিক বিষয়টা জানা থাকে, এবং এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস হবে। এরপরে আপনার 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য যা কিছু দরকার এখান থেকে পাবেন। টেন্স, মডাল, সেমি মডাল, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। এরপর 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি আরো এক ধাপ ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ যারা রাইটিং এ এক্সপার্ট হতে চান, আপনার ওইটাকে কি বলে, আপনারা যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, বা যারা মেইনলি রাইটিংটাকে এক্সপার্ট করে নিতে চান ইংলিশে, তারা এটা করতে পারবেন। 10টা মাস্টার্স ক্লাস আছে রাইটিং এর উপর, আশা করি আপনি ডেভেলপমেন্ট পাবেন ইনশাল্লাহ। দেন 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে কনভারসেশন প্র্যাকটিস, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস। এগুলো হচ্ছে আপনার ওরাল ডেভেলপমেন্টের জন্য, মুখের ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য, মুখের জড়তা কাটানোর জন্য এই ক্লাসগুলো আমি নিয়ে থাকি। ওরাল ডেভেলপমেন্ট, মুখের ফ্লুয়েন্সি বা জড়তা মানে কি? এর মানে হচ্ছে আপনার এই জায়গাটা থেকে আমরা অনেকে ইংলিশ শিখি, কোর্স করি, ক্লাস নেয় টিচার, শেষ হয়ে যায়, একটা সিলেবাস দিয়ে দেয় যে এই টপিকগুলোর উপর ক্লাস হবে, আপনারাও ক্লাস করেন, শেষ। কিন্তু এটা তো একটা ভাষা। ভাষা শুধু ক্লাস করেই কি শেষ হবে? আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে। এই যে আমি শিখাচ্ছি, আপনারা শিখতেছেন, কত কিছু জানতেছেন, জানছেন না? জানছেন, কিন্তু কিন্তু জেনে রেখে দিতে হবে। কোনো কাজে লাগাতে পারবেন না যদি না সেটাকে অ্যাপ্লাই করেন। তো এই জন্য এই ক্লাসগুলো থেকে আপনাকে দিয়ে কাজ করাবো, প্রতিদিন আপনাকে দিয়ে কনভারসেশন প্র্যাকটিস করাবো, নিউজ পেপার ট্রান্সলেট করাবো, প্রেজেন্টেশন দেওয়াবো। অর্থাৎ সার্টেন টপিকের উপর কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, সেগুলো অ্যানালাইসিস করে আপনাকে নিজের মতো করে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে বলবো, নিজের মতো করে প্রেজেন্টেশন দিতে বলবো। সেখানে ভুল হলে আমি আবার ওভারকাম করে দিব, ধরাই দিব, সেটা সংশোধন করতে পারবেন। তো এইভাবে যদি করাই, আপনি কেন পারবেন না? উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আর যারা এই ফ্রি ক্লাসগুলো করলেন, তারা তো বুঝতে পারছেন যে আমি প্রত্যেকটা ক্লাসই কতটা ইফেক্টিভ, কতটা ইম্পর্টেন্ট বা কিভাবে পড়াই। তো আমি আবারও বলছি, বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, দেন রাইটিং, দেন কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, সবকিছুই থাকবে। উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ ইনশাল্লাহ। অ্যান্ড 2,000 টাকা কোর্স ফি, যারা ইন্ডিয়া থেকে আসেন তারাও এটা করতে পারবেন। 1,000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্স শুরু করতে পারবেন, আর বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে যদি কেউ খুব সমস্যা ফেস করেন। বাট যারা পারবেন একবারে 2,000 টাকা পে করবেন, তাহলে আপনার কোনো ঝামেলা থাকবে না। একদম আইডি কার্ড নিয়ে আপনি ফুল অ্যাক্সেস সবকিছুরই পাবেন, ল্যাঙ্গুয়েজ ক্লাব, পার্সোনাল সেশন, সবকিছুই পাবেন। আর যারা ইন্ডিয়া থেকে আসেন, গুগল পে বা ফোন পে করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি অ্যাড করে নিব। তো এই হচ্ছে আমার নাম্বার, 01973569570, 09386899196। ভর্তি হন বা না হন, নাম্বারটা নিয়ে রাখেন, পরবর্তীতে যদি কোনোদিন কোনো কাজে লাগে সেটাও আপনারা, যে কোনো হেল্প লাগলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিলেটেড আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে, আমাকে পাবেন সর্বদা। ঠিক আছে? যদি মনে করেন যে এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো আমি এখান থেকে শিখতে পারবো, বিশ্বাস থাকে, ভরসা থাকে, আপনি আসেন, ইউ মে কাম, and I think, I hope you will be expert and fluent within very short time. I will take your full responsibility, I can say that. Just you have to maintain the class, you have to maintain regularity in this class. এই হচ্ছে মেইন বিষয়। আর যেটা বললাম, যদি মনে হয় যে আমি একটা গোছানো পদ্ধতিতে একটা মেন্টরের অধীনে থেকে এগোতে চাই, বা ধারাবাহিকভাবে আমি দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে চাই, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে আমি শেখাতে চাই, আপনি আসতে পারেন। একদম প্রফেশনালি ভাষাটাকে শিখতে পারবেন, আপনি নিজেই মাস্টার্স হতে পারবেন, নিজেই ইংলিশ টিচিং দিতে পারবেন। এইভাবেই আমি শিখাই। আমার অনেক স্টুডেন্টস আছে যারা এখন ইংলিশ পড়াচ্ছে, শেখাচ্ছে বিভিন্ন জায়গায়। এতটুকু বলতে পারি এবং সেইভাবেই শেখাবো। এই নাম্বারে এখনো আপনারা যারা রাতের ভিতরে ভর্তি হতে চান, সেন্ড মানি করে জানাবেন। আমি পেইড কোর্সে প্রাইভেট গ্রুপও অলরেডি ক্রিয়েট করে ফেলছি, যাদের এখনো পর্যন্ত অ্যাড করে নিয়েছি, যারা ভর্তি হয়েছেন, যাদের এখনো add করতে পারিনি, করে নিব দ্রুত। তো আগামীকাল রাত 9:30 থেকেই পেইড কোর্সের ক্লাসগুলো শুরু করতে পারবেন। এটা হচ্ছে মেইন কথা। আর সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবেন। আশা করি ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমি একটা কনভারসেশন দেখাতে চেয়েছিলাম, এখানে ওপেনও করে রেখেছিলাম আপনাদের। যেমন এই দেখেন, একটা কনভারসেশন একটু বলি, এগুলো নিজের একটু করার চেষ্টা করবেন। দেখেন, স্বামী এবং স্ত্রী দুইজনের ভিতরে একটা কথোপকথন, এবং এগুলো কিন্তু খুবই প্র্যাকটিক্যাল, ইনফর্মাল কনভারসেশন। যেমন স্ত্রী বলছে, তুমি কি আজ উঠবে না? এটা কি জানেন? এটা হচ্ছে
ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা নেগেটিভ ইন্টারেটিভ সেন্টেন্স, যে উইল ইউ নট গেট আপ টুডে আর ওন্ট ইউ গেট আপ টুডে। হ্যাঁ, এই স্বামী বলছে আর একটু ঘুমোতে দাও, কাউকে কোনো কিছু করতে দেওয়া, কাউকে কোনো একটা কাছে অনুমতি দেওয়া। এখানে হচ্ছে মূলত লেট ভার্বের ব্যবহার, লেট মি স্লিপ আ লিটল মোর, লেট মি স্লিপ, ঘুমোতে দেওয়া। স্ত্রী বলছে তুমি কি অফিসে যাবে না, ওন্ট ইউ গো টু অফিস টুডে, বলছে নিশ্চয়ই যাবো, কটা বাজে, ইয়েস সার্টেনলি, নিশ্চয়ই ইংরেজি কি অফকোর্স, আর সার্টেনলি আই উইল গো, হোয়াটস দ্য অ্যাকচুয়াল টাইম, বলছে উঠে পড়ো, 7:30 ইজ, বলছে গেট আপ, হারি, অর ইউ ক্যান সে সুন, 7:30, ইটস মানে ইট ইজ 7:30, এরকম ভাবে বলা যায়। টাইমকে কিভাবে মেনশন করতে হয়, বলছে 7:30, তাড়াতাড়ি করো নইলে বাস ফেল করবে, হারি আপ আদারওয়াইজ ইউ উইল ফেস দ্য বাস। এই যে বাংলা ভাবলেই ইনস্ট্যান্টলি ইংলিশে বলা, এটা ফিউচার ইনডিফিনিট, তাই না? ঠিক বলছে বাথরুমে কে, এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, হু ইজ ইন দ্য বাথরুম, ইজটাই মেইন ভার্ব, বলছে বাবু মানে ওদের ছেলের কথা বলছে, স্বামী বলছে বাবু তাড়াতাড়ি করো, বাবু হারি আপ আমার দেরি হয়ে যাচ্ছে, এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা কি তাহলে, আই এম গেটিং লেট, আমার দেরি হয়ে যাচ্ছে, আই এম গেটিং লেট। স্ত্রী বলছে যতক্ষণ বাবু গোসল করছে ততক্ষণ তুমি দাঁতটা মেজে নাও। এই যে যতক্ষণ ততক্ষণ, টিল আনটিলের ব্যবহার, এখানে আলাদা দুটো ক্লজ আছে। তো এরকম বাংলা দেখে আমরা ইনস্ট্যান্টলি ইংলিশ করতে পারি কিনা, যে আনটিল বাবু ইজ টেকিং বাথ প্লিজ ব্রাশ ইউর টিথ। আবার আপনি এটাও বলতে পারেন প্লিজ ব্রাশ ইউর টিথ ফার্স্টলি আনটিল বাবু ইজ টেকিং বাথ। প্রেজেন্ট কন্টিনিউয়াস এখানে একটা ক্লাস। আরেকটা হচ্ছে কি, সেই ভালো, দ্যাটস গুড, ওয়ার ইজ দ্য টুথপেস্ট, ইটস অন দ্য বেসিন, বেসিনের উপর। হ্যাঁ, ছেলে বেরোতে বেরোতে বলছে যাও বাবা, এবার বাবা বলছে বাবু আমার জুতোটা পালিশ করে দাও তো প্লিজ, পলিশ মাই শুজ কুইকলি। ছেলে বলছে বাবা জুতোর একটা ফিতে ছেঁড়া, ছেঁড়া ইংরেজি কি জানেন, টিয়ার, টিয়ার থেকে টর্ন, ইউ ক্যান সে দ্যাট ফাদার অন লেস ইজ টর্ন অফ শুজ, অন লেস, অন লেস একটা ফিতা ইজ টর্ন, ইজ প্লাস ভি3। হ্যাঁ, এভাবে আপনি এই কথাগুলো বলতে পারেন। দৌড়ে গিয়ে পাশের দোকান থেকে নিয়ে আসো, গো কুইকলি অ্যান্ড টেক আ লেস ফ্রম নিয়ার বাই শপ, গো কুইকলি অ্যান্ড টেক আ লেস ফ্রম নিয়ার বাই শপ। এই যে আমি বলতেছি না, আপনাদের মনে হচ্ছে কত সহজ কত ইজি, বাট আপনারা একটা সেন্টেন্স করতে যান, দেখবেন আপনি বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করবেন। কি বলছে, আমি রান্নায় ব্যস্ত, আই এম বিজি ইন কুকিং, ইফ আই লিভ দ্য কিচেন ইউ উইল বি লেট। হ্যাঁ, ইয়েস আই নো দ্যাট, বাট হোয়াট উইল আই ডু। এখানে বলছে ঠিক সময় ছুটোছুটি করার চেয়ে সময় মতো নিজের কাজ করে নিলে তো পারো। দেখছেন কত প্র্যাকটিক্যাল সেন্টেন্স না? এগুলো আমরা বাংলায় বলি না হরহামেশা, বিভিন্ন জায়গায় বিভিন্ন কনভারসেশনে দৌড়ে আসে না কেন, কি সমস্যা, বিভিন্ন কনভারসেশনে বলি না, কিন্তু ইংলিশে করতে যান আপনি পারবেন না। বাট এই কথাটা আমি আপনাকে ইংলিশ থেকে বাংলা দেখাই, আপনি পারবেন। ইংলিশ থেকে বাংলা সহজ, বাট বাংলা থেকে ইংলিশ করাটা একটু হার্ড। আমাদের মাদার টাং বাংলা, তো কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি কিভাবে ইংলিশে করব আমরা এটা বুঝি না, সঠিক টেন্স আমরা মেনটেন করতে পারি না, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা কনফিউশন ফেস করি। এই কনফিউশন থেকে ওভারকাম করার জন্য আমি বলছিলাম এই ধরনের ইনফর্মাল এবং প্র্যাকটিক্যাল কনভারসেশনগুলো প্র্যাকটিস করতে, কারেক্ট টেন্স, ভার্ব, ওয়ার্ডার এগুলো মেনটেন করে, তাহলে এই জায়গাটা থেকে ওভারকাম করা যায়। ইনস্ট্যান্টলি যে কোনো কিছু ইংলিশে বলতে পারবেন কোনো কিছু বাংলায় ভেবে। তো যাই হোক, এই হচ্ছে মেইন বিষয়। আপনারা সবার জন্য শুভকামনা থাকলো, আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর যারা ভর্তি হতে চান, আমি বললাম তো 2,000 টাকা কোর্স ফি, যদি একবারে না পারেন 1,000 টাকা অ্যাডভান্স করে যুক্ত হতে পারবেন। এই নাম্বারেই সেন্ড মানি করে জানাবেন, হোয়াটসঅ্যাপে বা আমাকে নক দিলে বা একটা স্ক্রিনশট দিলে আমি পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে আপনাদের অ্যাড করে দিব, ঠিক আছে? তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ অ্যান্ড গুড নাইট টু অল অফ ইউ। এখন যদি কোনো